বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আমি রাসেল আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ভূত.com-এ আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের ওপরে। চলুন কথা না বাড়িয়ে আরও একটি অডিও ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ ভূত.com-এ আমাদেরকে ভয়েস মেইলে সুযোগ দেওয়ার জন্য। তবে আমরা আসলে খুবই আনন্দিত যে ঘরে বসেই আমরা ভয়েস মেল পাঠিয়ে অংশগ্রহণ করতে পারছি। অনেক সময় ঢাকা যেতে হবে বা আপনাদের স্টুডিওতে গিয়ে বলতে হবে। যাক, আলহামদুলিল্লাহ আমরা সুযোগ পেয়েছি। তো ভাইয়া আমি কথা বাড়াতে চাই না, আমি আবারও একটি ঘটনা নিয়ে আসছি। আমি রাকিব আল হাসান। আমার গত পর্ব একটি আপনার অনেক বেশি ভালো লেগেছে, হয়তো দর্শকদেরও ভালো লেগেছে বলছেন, এবং আমি সেই প্রেক্ষিতে আপনি আবারও বলেছেন যে আমার কোনো ঘটনা থাকলে পাঠাতে। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা মূলত আমার চাচাতো ভাই তার সঙ্গে ঘটে গিয়েছে। সে যদিও সেই ঘটনার পর থেকে অনেক অসুস্থ হওয়ার পর সে মারা গিয়েছিল। তো আসলে আমি সেই ঘটনাটাই আজকে শেয়ার করার জন্য আপনার কাছে চলে আসছি ভয়েস মেলের মাধ্যমে। সেই ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল আমার চাচাতো ভাইয়ের সঙ্গে। আমাদের গ্রামের মধ্যে ভাইয়া একটা বিল আছে মোটামুটি বড়, আর এই বিলটার পাশে থাকে একটা শ্মশান ঘাট। আর সেই ঘটনাই আজকে আপনাকে বলবো। আমার বড় ভাইয়ের একটু স্মোক করার অভ্যাস ছিল। সে রাতের বেলা ম্যাক্সিমাম টাইম সে স্মোক করার জন্য বাহিরে যাইতো। তো এমন একটা দোকান ছিল যেটা আসলে ওই বিলটা অতিক্রম করে, ওই শ্মশান ঘাট অতিক্রম করে তার অপর পাশের দোকান, সেখানে গিয়ে স্মোক করে আসতো সে বাসায়। তো আমার ভাইয়া বরাবরের মতো সেদিনও সে রাতের বেলা বের হয় এবং সে হাঁটতে হাঁটতে সে বিল অতিক্রম করবে। অনেকেই বলেছিল যে রাতের বেলা ওখানে বিভিন্ন ধরনের আসলে জিনিস দেখা যায় বা ওখানে ভয়ঙ্কর কিছু ঘটে, অলৌকিক কিছু। ও বলে যে এগুলো এই বয়সে এসে আমার বিশ্বাস করতে হবে, এটা সে কখনো বিশ্বাস করে না বা করতেও চায় না। একদিন ও যাচ্ছিল, আসলে স্মোক যারা করে তারা বুঝেই যে আসলে স্মোক না করলে কত তারা আসলে পেইন ওঠে বা তারা যাইতে চায়। ভাইয়া ঠিক রাত সেদিন 12টার সময় সে স্মোক করবে এবং সেটা সেই শ্মশান ঘাটটাকে পার হয়ে যেতে হবে। তো আসলে মূলত সে ঘটনাটা বলেছিল আমাদেরকে, এই ঘটনা ঘটার পর আমাদের সঙ্গে শেয়ার করেছিল, যদিও আমার ভাইকে আর বাঁচানো যায়নি। ও টোটালি নামুরির সেই বিলের মধ্যে গিয়েছিল। বিলের মধ্যে যাওয়ার পর যখন আগাতে শুরু করে, সেখানে একটা কালীর থান আছে এবং তার পাশেই একটা বড় বট গাছ আছে এবং বট গাছের পাশে একটা শ্মশান ঘাট। তো ওই শ্মশান ঘাটের সামনে যখন যাওয়ার পর ভাইয়া আসলে অদৃশ্য একটা কিছু, খুবই ভয়ঙ্কর কালো, ওই যে বলে না অনেক সময় যে কালী, যে হিন্দু ধর্মে যে কালী রয়েছে না, ওই রকম আকৃতির আর কি, মোটামুটি ওই আকৃতির একটা কিছু পিছন থেকে তাকে ডাকছে। ও যখন পার হইতেছিল তখন পিছন থেকে ডাকছে। তো ডাকার পর ও ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে সেখানে আসলে সে স্টে করে নাই, না করে ও আসলে একটু ভয় তো পেয়েছিল, দৌড়ে গিয়ে সে আসলে সেই দোকানিকে ডাকে এবং সিগারেট নেয়। তবে আসল ঘটনাটা ভাইয়া ঘটছে আসার সময়। ভাইয়া যখন সিগারেটটা নিল, রাসেল ভাইয়া, ও সিগারেট নেওয়ার পর খাওয়া শেষ করার পর সে বাড়িতে ফিরছিল। আর ফেরার পথে ভাইয়া সেই শ্মশান ঘাটের কাছাকাছি যখন আসছে, ঠিক তখনই ভাইয়া ওর হচ্ছে হঠাৎ করে দেখতেছে যে ওর পা ও এত আগানোর চেষ্টা করতেছে, মনে হচ্ছে ফ্রিজের মতো পাটা জমে গেছে। ও যত চেষ্টা করতেছে সে আগাতে পারছে না। অনেক দৌড়াদৌড়ি ও দৌড়াদৌড়ি করলে দেখা যাচ্ছে যে একই জায়গায় সে ফিরে আসতেছে। আরো যদি সে দৌড়ার চেষ্টা করে দেখা যাচ্ছে আরো শ্মশান ঘাটে সে কাছাকাছি হয়ে যাচ্ছে। তখন ভাই আসলে আমার ওই চাচাতো ভাই আসলে খুব
পরিমাণে ভয় পায় যে এই ঘটনা তো সত্যই, যেটা দেখছে। তো এরকম হওয়ার পরে ভাইয়া আসলে ওইখানে ওই শ্মশান ঘাটের মধ্যে পরে ও এত চেষ্টা করতেছে যে ওখান থেকে পার হবে, কিন্তু কোনোভাবেই সে পার হইতে পারছে না। এবং মানে ভয়ঙ্কর কিছু সব আওয়াজ, কিছুই দেখা যাচ্ছে না কিন্তু ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে। তো পরে আমার বড় ভাইয়া যখন এটা দেখলো, দেখার পর ও তো ম্যাক্সিমাম টাইমে এই সিগারেট খাইতো না, ওর কাছে দিয়া সালাইছিল, মানে অর্থাৎ মানে ম্যাচ ছিল, সেই ম্যাচটা তার শরীরে টোকে দিয়ে মানে তার শরীরের মধ্যে আগুন মানে দেওয়ার সঙ্গে ভাইয়া ধাউ ধাউ করে আগুন জ্বলে গেল। জ্বলে যাওয়ার পর ভাইয়া ওখান থেকে মানে তারপর যে এই যে পা যে ফ্রিজ হয়ে যাওয়া বা জমে যাওয়া, এটাও ও ছেড়ে দেয়। মানে ও পরে মানে চেষ্টা করে আসতে পারতেছে, সে কোনোভাবে অতিক্রম করার পরতে ভাইয়া ও দৌড়ে পালানোর সময় আমাদের নামের বিলে একটা মোড় আছে, ওই মোড়ের মধ্যে একটা মোটামুটি আকারের বলা চলে যে ভাইয়া ওখানে একটা মানে তিনতপতি যেটা বলে, মানে কাটানি, তারপর হচ্ছে যারা এই যে কবিরাজের কাছে কাটানি করে নেয় কলা টলা দিয়ে, এগুলা ভাইয়া আসলে ওই তিনতপতিতে রেখে দেয়। তো দুর্ভাগ্যবশত সেদিন সেই কাটানির জিনিসগুলো সেখানে রেখে দিচ্ছে, কলা এখানে বিভিন্ন রং করা, পূজা টুজা করছে, এগুলা হয়তো এরকম ঘটনাও এখানে পড়ে আছে। ঠিক ভাইয়া ওই জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইয়াকে একদম মানে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে আমার চাচা যেন তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, আর মানে মনে হচ্ছে যে ও আমার চাচা আর কি, আমার চাচা তো ভাই যেহেতু ওর আব্বু আর কি ওর সামন দিয়ে হেঁটে যাচ্ছে। ও পিছন থেকে ডাকছে, আব্বু আব্বু আমাকে নিয়ে যাও, এখানে তো আমি সমস্যায় পড়ছি। মানে ও এত ডাকতেছে ভাই, চাচা নাকি কোনো কথা শোনে না। চাচা চলতেছে, ওই পাশে যাচ্ছে, মানে তিনি যাচ্ছেই চাচা। তো চাচার হাঁটা চলাটা একটু অদ্ভুত লাগছিল আমার চাচাতো ভাইয়ের কাছে। তবে ওই সময় এরকম সময় যদি তার আকৃতি দেখা যায় বাবার, তাহলে তো একটু মনের মধ্যে সাহস পায়। তো ভাইয়া আসলে এত চিৎকার করার পরেও আমার চাচা থামে নাই। তারপর ওকে মানে রীতিমতো তাকে আটকানো হলো যে ওকে কোনোভাবে যাইতে দেওয়া হচ্ছে না। তারপর পাশের যে একটা গাছ ছিল, ওই গাছটা তার সামনে পড়ে যায়। আমার ভাইয়া যেন এখান থেকে না চলে যেতে পারে, ও যেন মৃত্যুবরণ করে, এরকম একটা পরিস্থিতি হয়েছিল। পরে আমার বড় ভাই একটু সূরা কালাম জানতো, সে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলো। আর পাঠ করতে করতে কোনোভাবেই ওটাকে সরানো যাচ্ছে না। তারপর আমার বড় ভাইয়া আসলে সূরা ফাতিহা পড়ে, দুরূদ শরীফ পড়ে। হঠাৎই ভাইয়া দেখতে পায় যে ওই জিনিসটা বিলীন হয়ে গেছে। আর রীতিমধ্যে যখন ওই জিনিসটা বিলীন হবে এবং গাছটা যে ঠাস করে উঠছে, এই সময় আমার বড় ভাই টোটালি ভাইয়া অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে সে মাটিতে লুটে পড়ে যায়। এবং আমরা সকালবেলা ওই নামরির বিলে যারা প্রথম আসছে, ওখানে আমাদের চাচা আছে, মঞ্জু চাচা, ওনারা আগে গেছিলো। ওই মঞ্জু চাচা পরে ওকে তুলে আমাদের মানে যখন দেখছে যে আমার চাচাতো ভাই, পরে ওকে তুলে বাড়িতে নিয়ে আসছে। আসার পর মোটামুটি সে মানে সকালবেলা উঠে সঙ্গে সঙ্গে কিছু বলতে পায় নাই, শুধু ও কেন জানি আমাদেরকে দেখলেও ভয় পায়। মানে আমার আব্বু আম্মু বা যে কেউ যদি আসে ওর সঙ্গে দেখা করতে আসলে সবাইকে ভয় পায়। মানে ও কাউকে ঘরে ঢুকতে দেয় না, বা কেউ আসলেই ও চিল্লাই দিয়ে চিৎকার দেয়। পরে আমরা কবিরাজকে ডাকলাম, মসজিদের ইমামকে দিয়ে প্রথমে ঝাড়ফুঁক দিলাম, পানি খাওয়াইলাম, কোনো কাজবাজ তেমন হইল না। তারপর আসলে এই কবিরাজকে নিয়ে আসা হয়, এবং আসার পর যেই কবিরাজ ওই যে কাটানি করেছিল, তো ওই কবিরাজ এসে বলতেছে যে ওই যে কবিরাজ কাটানি করছে তাকেই লাগবে এখানে। তারপর ওই কবিরাজ এসে তার এই কাটানির উনি আবার নতুন করে এই কাটানিটা করলো, এবং উনি আসলে এখানে একটু ব্যর্থ হয়ে যায়। কেননা যে ব্যক্তির মানে কালো জাদুর কাটানি করেছিল, ওই যে মানে এগুলো যে কি বলো অদৃশ্য আত্মা বা অদৃশ্য কিছু, এই জিনিসটা আসলে আমার ভাইয়ের ওপর ভর করে ওনাকে ছেড়ে দিয়ে তারপর শেষ পর্যন্ত আমার ভাইকে আসলে এত ডক্টর এত কিছু দেখানোর পরেও আসলে বাঁচানো যায়নি। সে শেষ পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তো ভাইয়া আমার ঘটনাটা এটাই ছিল। তো আমি আশা করব যে আপনারা কেউ দুঃসাহস দেখাবেন না, এবং কোথাও যদি চলে যান বা কোথাও গেলে সঙ্গে কাউকে নিয়ে যাবেন। কেননা এই জায়গাগুলো আসলেই যদিও এরকম কিছু ঘটনা আমাদের কাছে মনে হয় যে নাই, তবে কিছু তো আছেই, নয়তো এগুলো কেন এরকম প্রচলিত হলো, আর ভাইয়াও কেন এরকম ঘটনা হলো। ভাইয়া রাসেল ভাই, আমার এই ঘটনাই ছিল। ভয়েস মেলটি কেমন হলো জানাবেন। আমি রাকিব। যদি আমার ঘটনা ভালো লাগে, অডিয়েন্সদের কাছে আমার অনুরোধ থাকবে তারা কমেন্টে জানাবে। এবং ভাই আমি ভূত.com আরও কিছু ঘটনা পাঠাতে চাই, আমার কিছু ঘটনা আছে। আল্লাহ হাফেজ।
হাই রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আশিক ইমতিয়াজ খুলনার দৌলতপুর থেকে বলছি। আমি শুরু থেকেই ভূত এফএম শুনছি। এখন যে ঘটনাটি বলছি তা আমার দাদির মুখ থেকে শোনা। আমার দাদির বাবা, অর্থাৎ আমার বাবার নানা, তিনি একজন মসজিদের ইমাম ছিলেন এবং তিনি মানুষের অনেক ধরনের সমস্যার সমাধান করতেন। একদিন পাশের এক গ্রামের একটি লোক স্বাভাবিকভাবে মারা গেল, কিন্তু তারপর থেকে শুরু হলো সমস্যা। ওই বাড়ির লোক একে একে মরতে শুরু করলো। ঘটনাটি বাবার কানে আসলো। তিনি বুঝতে পারলেন যে ওই বাড়িতে পুরুষকাল লেগেছে। তারপর তিনি ওই বাড়িতে গেলেন এবং ওই বাড়িতে 4 জন লোক জীবিত। তিনি তাদের সাথে কথা বললেন। তিনি বললেন, তোমাদের বাঁচার একটা উপায় আছে। উপায়টি এরকম, গভীর রাতে ওই বাড়ির 4 কোণায় 4টি মুয়াজ্জিন, 4 জন মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দেবেন, আর ওই সময় প্রথমে যে মারা গিয়েছিল তার কবর খোঁড়া হবে। কথা মতো কবর খোঁড়া হলো এবং অবিশ্বাস্য হলেও সত্য যে লাশের গালের মধ্যে কাফনের কাপড় ছিল, অর্থাৎ মুখের মধ্যে কাফনের কাপড় ছিল, অর্থাৎ লাশটি কাফনের কাপড় খাচ্ছিল। আর আমার বাবার ডিয়ার লিসনার, শুনছেন ভূত এফএম। আমি আছি রাকিবুল হাসান। বাছাইকৃত সবচেয়ে ভয়ঙ্কর যে পর্বগুলো রয়েছে আরজে রাসেলের, সেগুলো শুধুমাত্র এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। তাই অবশ্যই বাছাইকৃত ভয়ঙ্কর পর্বগুলো শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন আমরা সরাসরি শুনতে থাকি। এই কারণেই ওই বাড়ির লোকজন একে একে মারা যাচ্ছিল। তখন বাবার নানার নির্দেশে লাশটিকে ওপরে তোলা হলো এবং সেটিকে পুনরায় গোসল ও জানাজা দিয়ে অন্য স্থানে দাফন করা হলো। তারপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হলো না। দ্যাটস ইট। এই ছিল ঘটনা, এবং এরকম অসংখ্য ঘটনা আপনাদের কাছেও আছে আমি জানি। আমাদেরকে ইমেইল করুন, এবং যারা আমাদেরকে এখন SMS করছেন, দেখতে পাচ্ছি ব্ল্যাক ভূত, তিনি লিখেছেন যে তিনি ভূত এফএম পছন্দ করেন। আমাদেরকে জুলফিকার সরি শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। যেমন কথা তেমন কাজ। ছোট্ট একটা ব্রেকের পরে ফিরে এলাম আবারও। আমি রাসেল আপনাদের সাথে আছি এবং আমার সঙ্গে রয়েছে মাসুম, এবং আপনারা শুনছেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। চলে যাবো আমাদের প্রথম গেস্টের কাছে, অ্যান্ড তিনি এসেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে। আপনার নামটা বলবেন? আমি ফাহাদ মুনতাসির। ওকে, ফাহাদ মুনতাসির, অনেক কষ্ট করে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। সো কোন ঘটনা দিয়ে শুরু করছি আমরা? আমি আমার জীবনের প্রথম ঘটে যাওয়া একটা ঘটনা দিয়ে শুরু করবো। শিওর। সেদিন আমি পড়াশোনা শেষ করছি রাত 1:30টার সময়, প্র্যাকটিক্যাল হাতে লিখতেছিলাম। তো আমি যখন ঘুমাবো, মশারি খাটানো হয়ে গেছে, এমন সময় আমার কাজিন ফোন দিলেন শ্যামলী থেকে। তো কাজিন ফোন দিয়ে বললেন যে ওনার এক কর্মচারীর হাতের উপর গাড়ির গ্লাস পড়ছে। আচ্ছা। গাড়ির গ্লাস পড়ার পরে ডেলডয়েড মাসেল, হাতে যে মাসেলটা থাকে যেখানে ইনজেকশন করা হয়, তো ডেলডয়েড মাসেল, উনি তো আর মাসেল ছিলেন না, উনি বললেন যে হাত গুরুতর ভাবে আহত হয়েছে, কেটে গেছে, তো আমি এমার্জেন্সিতে পাঠালাম, তুমি একটু যাও। হ্যাঁ, ওকে। তো আমি যখন এমার্জেন্সিতে যাব, তো আমি তখন একা। তো আমার রুমমেট ছিল নাজমুল। তো নাজমুলকে বললাম যে দোস্ত চল একসাথে যাই, একটু ঘুরে আসি, দেখে আসি কি অবস্থা। নাজমুল কি আপনার সঙ্গে আছেন এই মুহূর্তে? হ্যাঁ, নাজমুল আমার সঙ্গে আছে। একটু হ্যালো বলেন নাজমুল। হ্যালো লিসনার্স। হ্যাঁ, সো আপনি নাজমুল, রাইট? হ্যাঁ, আমি নাজমুল, ঢাকা মেডিকেল কলেজ। ওকে, ফাইন। তো আমি নাজমুলকে নিয়ে গেলাম এমার্জেন্সিতে গিয়ে দেখি তো ওই ছেলেটার হাতে অলরেডি সেলাই করা হয়ে গেছে। তারপরে সেটা ড্রেসিং করার পরে, যেহেতু ডেলডয়েড মাসেলের নিচে ছিল হিউমেরাস, একটা বন্স, তো বন্সটা ভেঙে গেছিল। আচ্ছা। এই কারণে সেখানে প্লাস্টার করার দরকার ছিল। তো প্লাস্টার করা হয়ে গেলে, তো ওর সাথে যে ছেলেটা আসছিল, সেই ছেলেটা ওকে বাসায় নিয়ে যায় আর কি। আচ্ছা। তো এমার্জেন্সি গেট থেকে বের হয়ে আমি নাজমুল চিন্তা করলাম যে এত রাত, শীতের রাত, তো এই সময় হসপিটালের মধ্যে দিয়ে যাব নাকি রিক্সা নিয়ে চাঙ্কারপুল দিয়ে যাব। আচ্ছা। তো হলে যাওয়ার 2টা রাস্তা, একটা হলো চাঙ্কারপুল দিয়ে যাওয়া যাবে, আর একটা হলো মেডিকেল কলেজের ভিতর দিয়ে। ওকে। হসপিটালের মধ্যে, তারপর মেডিকেল কলেজ, তারপর আমাদের নিউক্লিয়ার মেডিসিন, তার পাশে মর্গ আছে, ওই পাশ দিয়ে যাওয়া যাবে। ওইটা আমাদের জন্য খুবই সহজ একটা রাস্তা। তো আমরা ভাবলাম যে হসপিটালের মধ্যে দিয়ে যাই, দেখি রোগীগুলো কি অবস্থায় আছে এই শীতের রাতে, তো তাদের কষ্টটা একটু হলেও আমরা আজ করতে পারবো আর কি। তো নাজমুলের সাথে শেয়ার করে 2জন একসাথে গেলাম। তো যাইতেই
মানে হসপিটালের মধ্যে আমাদের লিফট আছে, লিফট হুম। দিয়ে 3 তলা পর্যন্ত যাওয়া যায়। তো ওই সময় ইন্টার্নিরত এক ভাইয়া আমাদের হোস্টেলেই থাকেন। তো উনি আমাদের বললেন যে তোমাদের ব্যাচের একটা মেয়ে এই অবস্থায় ভর্তি হয়েছে কিছুক্ষণ আগে, তো ওর আম্মুর সাথে আসছে, তো তোমরা প্লিজ একটু যাও উপরে, কেবিনে যাও, কেবিনে যে দেখো যে ওদের কিছু লাগবে কিনা, হুম হুম। কারণ এত রাতে মানে ওর আম্মার পক্ষে সম্ভব না সবকিছু মানে যা কিছু লাগবে তা জোগাড় করা। রাইট। তো এই ক্ষেত্রে আমি আর নাজমুল সিদ্ধান্ত নিলাম যে যাই একটু দেখে আসি, যেহেতু আমাদেরই এয়ারমেট। তো আমরা গেলাম 3 তলায় ওঠার পরে, তো আমরা কেবিনে যাব। আমরা জানি যে আমাদের স্টুডেন্টস কেবিন মেল যেটা সেটা হচ্ছে 34 এবং 35 নাম্বার, হুম। এবং যেটা ফিমেল মানে স্টুডেন্টস কেবিন সেটা হচ্ছে 19 নাম্বার। আচ্ছা, তো আমরা যথারীতি 19 নাম্বার কেবিন এর আগে কখনো যাই নাই। দ্যাট মিনস যারা হচ্ছে মানে এমনি জেনারেল পেশেন্ট, তাদের যে ওয়ার্ড গুলো থাকে সেখান থেকে স্টুডেন্টদের ওয়ার্ড গুলো একটু আলাদা জায়গায় হয়, একটু অন্য মানে জায়গায় হয়। এক জায়গায় হয় কিন্তু কেবিন গুলো আমাদের আলাদা। Right. তো 19 নম্বর কেবিন নার্সকে জিজ্ঞেস করলাম যে সিস্টার 19 নম্বর কেবিনটা কোন দিকে? তো উনি বললেন যে 19 নম্বর কেবিনে তো কেউ নাই, হুম। আপনারা অপোজিট কেবিনে যান, সর্বশেষ যে কেবিনটা আছে ওই কেবিনে যান, ওই কেবিনে ঢাকা মেডিকেলের একজন স্টুডেন্ট ভর্তি হয়েছে। আচ্ছা। তো ওনার কথা শুনে আমি আর নাজমুল ওইদিকে যাচ্ছিলাম। তো আশ্চর্য লাগলো একটা জিনিস, যে প্রত্যেকটা দরজাতে তালা মারা। অন্যান্য বাকি যেসব কেবিন গুলো ছিল, কেবিন নাম্বারটা আমার তখন আমি জানি না, এখনো দেখিনি, হুম। তবে সর্বশেষ কেবিন যেটা সেইটাতে। আচ্ছা। তো করিডোরে যাচ্ছি আমি নাজমুল, কিন্তু একটাও লাইট নাই সেখানে, অন্ধকার একটা এটা তো পুরো ন্যাচারাল না বোধ হয়। মনে হয় না। হুম। তারপর আমরা গেলাম কেবিনের সামনে। তো কেবিনের ভিতরে দেখলাম যে অন্ধকার, দরজাটা ভাজানো আছে, কিন্তু মানে তালা মারা নাই। মনে হলো যে কেউ আসছে ভিতরে। তো এরকম সময় আমি 2 বার নক করলাম যে হ্যালো, কেউ আছে কিনা। হুম। তো ওই মেয়ের নাম ছিল স্নেহা। আচ্ছা। তো স্নেহাকে ডাকলাম, স্নেহা স্নেহা বললাম। তারপর দেখি কোনো রেসপন্স নেই। তো আমি নাজমুলকে বললাম যে দোস্ত তুমি যাও, একটু করিডোরের লাইটটা জ্বালাও আর দেখি খোলে কিনা, মানে কেউ সাড়া দেয় কিনা। তো হুম। এইরকম সময় দেখি যে এক ভদ্রলোক উনি আসলেন। আচ্ছা। তো উনি এসে আমাকে বললেন যে এই তুমি আমার সাথে ভিতরে আসো। তো আমি ভাবছি যে উনি হয়তো ডাক্তার। তো ওনার সাথে ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পর উনি বললেন যে দরজাটা লাগায় দাও। লোকটার বর্ণনা দেন একটু, লোকটা কেমন ছিল? লোকটা স্বাস্থ্য ভালো, দেখে মনে হচ্ছে যে একজন ডাক্তার। হুম। তো মানে অ্যাপ্রন ছিল সাথে, আচ্ছা। অ্যাপ্রন ছিল, এটা দেখে বুঝছি যে উনি উনি ডাক্তার। ডাক্তার, রাইট। তো এত রাতে ডাক্তার ছাড়া তো কারো আসার কথা না। তারপর উনি বললেন যে ঘরের ভিতর অন্ধকার, তো উনি বললেন তুমি লাইটটা অন করো। তো আমি মোবাইলটা বের করলাম পকেট থেকে, বের করে মোবাইলের যে ক্ষীণ আলো হুম। সেটা দিয়ে আমি খুঁজতেছিলাম হুম। যে কোথায় বোর্ড। তো আমি যখন বোর্ডটা খুঁজতেছি, এইরকম সময় আমি বেডের সাথে ধাক্কা খাই। ওখানে ধাক্কা খাওয়ার পর আমার মোবাইলটা পড়ে যায়, এবং আমি যখন আমার হাতটা পড়ে বেডের উপর, তখন আমি অস্বাভাবিক কিছু জিনিস মানে অনুভব করলাম। কিরকম সেটা? সেটা হলো, আমি যেটা স্পর্শ করলাম সেটা মনে হচ্ছে একটা মানুষের শরীর, হুম। কিন্তু সেটা মানে লিভিং বডি না, ডেড বডি। আচ্ছা। আর মেডিকেল টার্মে ডেড বডিকে ক্যাডেভার বলা হয়। আচ্ছা। তো আমরা সাধারণত যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা আমরা অ্যানাটমি ডিসেকশন হলে যেসব ক্যাডেভার গুলো মানে ডিসেকশন করি, হুম। সেগুলো মূলত মানে শক্ত হয়, স্কিনের মধ্যে ফ্লুইড থাকে না ফরমালিন দেওয়ার কারণে, এবং একটা গন্ধ থাকে ফরমালিনের। তো ফরমালিনের গন্ধ সাধারণত নাকে গেলে মানে চোখে জলে আর কি, আচ্ছা। চোখ দিয়ে পানি ঝরে। তো যাই হোক, আমি স্পর্শ করলাম, তো মনে হলো এটা একটা ডেড বডি। তো আমি অবাক হলাম যে এখানে ডেড বডি, ওয়ার্ডে তো থাকার কথা না ডেড বডি। এখানে তো সাধারণত বা স্নেহা বা অন্য কারো থাকার কথা, হুম। বা ওর আম্মুর। তারপর আমি মানে খুব তাড়াহুড়া করে মানে বোর্ড খুঁজতে লাগলাম। সুইচ বোর্ড। হ্যাঁ, সুইচ বোর্ড। তারপর আমি সুইচ বোর্ড কোনোভাবে পেলাম। তো আমি যখন সুইচটা অন করলাম, তখন টিউব লাইট, ফ্লোরোসেন্ট বাল্ব যেটা, সেটা যখন নষ্ট হয় তখন দেখা যায় টিপ 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 করে। রাইট। তো বাল্বটা পুরোপুরি জ্বলতেছিল না, মানে টিপ টিপ করতেছিল। তো এমন সময় আমি শুধু এতটুকুই দেখতে পেলাম যে ওখানে একটা লাশ মানে পড়ে আছে, ডেড বডি, এবং পুরাটা সাদা কাপড় দিয়ে ঢাকা। সাধারণত আপনারা দেখছেন যে যারা যারা লাশ দেখছে হসপিটালে, তারা হয়তো দেখছে যে সাদা কাপড় দিয়ে ঢাকা। রাইট। তো এরকম একটা মুহূর্তে আমি ওই লোকটাকে খুঁজলাম, কিন্তু মানে আশ্চর্যজনক যে ওই লোকটার রুমের মধ্যে নাই।
তো লোকটা যখন রুমে আসলো তখন হচ্ছে তার বুট জুতা ছিল, বুট জুতার শব্দ পাওয়া যাচ্ছিল, কিন্তু লোকটা যদি বেরিয়ে যায় তাহলে তো অবশ্যই জুতার শব্দ পাওয়া যাবে, কিন্তু লোকটা ওখান থেকে উধাও হয়ে গেল। তো এরকম সময় আমার মাথা কাজ করতেছিল না যে আমি কি করব। আপনি একটা পেশেন্ট দেখতে এসেছেন, দেখলেন যে বিছানায় শুয়ে আছে একটা ডেড বডি, এবং যে লোকটি আপনাকে বলেছিলেন যে এই দিকে আসো, সেই লোকটি সেই মুহূর্তে নাই। নাই। সো তারপর আমি নাজমুলকে যে ডাকবো, নাজমুল তখনও হচ্ছে বাইরে, মানে ও সুইচ করতেছিল ওখানকার। তো নাজমুলকে আমি ডাকবো, আমার গলাতে কথা বের হচ্ছে না। তারপর আমি আমার মেন দরজা ভেবে আমি টয়লেটের দরজা ধরে টানাটানি করতেছি, কিন্তু মানে দরজা আর খুলে না। আর মনে হলো যে পিছন থেকে, আর তখন বাল্বটাও অফ হয়ে গেছে। আচ্ছা আর ওইরকম সময় মনে হলো যে পিছন থেকে কি জানি শীতল একটা হাত আমার ঘাড়ে দিছে। আচ্ছা, এই তারপর আমি আর মানে কিছু আর কিছু মনে নাই। তখন আমি তো সেন্সলেস অবস্থায় পড়ে গেছি। তো পরে যখন আমি জ্ঞান ফিরছে তখন নাজমুলের কাছ থেকে আমি বাকিটা শুনলাম। নাজমুল, আমি আপনাকে একটু জিজ্ঞেস করি যে আসলে বেসিক্যালি উনি যখন রুমের মধ্যে গেলেন তখন বাইরে আপনি কি করছিলেন বা কি অবস্থা ছিল? আসলে বাইরে আমাকে তখন মুনতাসির বলছিল যে যেহেতু আমরা পেশেন্ট দেখতে যাচ্ছি, আমাদের ক্লাসমেট, তো কিছু খাবার দাবার যেমন ধরেন জুস বা কেক এই টাইপের কিছু আনার জন্য লাইট অফ অন করতে বলা হয়েছিল, কিন্তু লাইট খুঁজে পাইনি আমি, সুইচ বোর্ড। তো আমি চলে গেছি ইমার্জেন্সি, আশেপাশে দেখা যায় সবসময় আপনার দোকানগুলো খোলা থাকে অনেক রাত পর্যন্ত, যেহেতু ইমার্জেন্সি মানে যে কোনো সময় লাগতে পারে। সো আমি নিচে যে খাবার দাবার একটা জুস কিনে তারপর আসলাম। এখন সেই নিচে যাওয়া এবং আসা এর মধ্যে যে সময়ের ব্যবধানটা, এটা আপনার 15 থেকে 20 মিনিট হবে। এর মধ্যে সম্ভবত এটা হচ্ছে, এটা আসলে ও ভিতরে কি ঘটছে এটা জানি না। আমি যাওয়ার পর কি অবস্থায় পেলেন? আমি যাওয়ার পর সব মানে নরমাল, সব নরমাল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন ভিতরে ঢুকলেন তখন আপনি বেডে কি দেখতে পেয়েছিলেন? আচ্ছা, আমি তখন আসলে বেডে একটা ডেড বডি ছিল আসলে, হ্যাঁ ডেড বডি ছিল, কিন্তু ওই ডেড বডিটা মানে ও যেরকম বলছে যে ওই যে লোকটা এরকম টাইপের কিছু ওরকম, কিন্তু ওটা নরমাল আপনার যে ডেড বডি যেরকম থাকে। আসলে পরে আমরা ইনফরমেশন নিয়ে জানা গেল যে বেওয়ারিশ লাশগুলা যে থাকে, ওই বেওয়ারিশ লাশগুলা সাধারণত আপনার যে ওটা থেকে বোনস প্রসেস করে, বোনস গুলো বিক্রি করা হয় বা বিভিন্ন কাজে এগুলোর ভিসেরাগুলো সেল করা হয়। ওটা ওরকম একটা বেওয়ারিশ লাশ, এটা সাধারণত মর্গে নেওয়ার কথা, কিন্তু মর্গে নেওয়ার আগে ওখানে মানে আপাতত এখন আমি যাওয়ার পর এভরিথিং ইজ নরমাল, সবকিছু মানে আগের মতো, কিন্তু মুনতাসির জাস্ট মানে ওর ফিট হয়ে আছে। আমি যা বললাম যে কি হয়েছে মুনতাসির, তারপর ওর মুখে পানি টানি দিয়ে আমি নিজেও একটা নার্ভাস ফিল করতেছিলাম, কারণ যেহেতু এরকম রুমের মধ্যে একা, তারপর একটা ডেড বডি রুমের মধ্যে ছিল, এটা আসলে স্বাভাবিক। আর ওখানে কি করছিল, এটা হতো একটা হ্যালোজিনেশন হতে পারে, যে ওরকম যে একটা কি শীতল হাত, যে কারণ ডেড বডিটা নরমাল ছিল, যে ন্যাচারালি যেরকম থাকে। বাট একা একটা অন্ধকারের মধ্যে উনি আসলে এক্সপেক্ট করেনি এরকম কিছু, যে এখানে ডেড বডি থাকবে। এনিওয়েজ, এই যে যারা ঘটনাতে প্রচন্ড ভয় পেয়েছেন তাদেরকে ভয়টা একটু ভাঙিয়ে দিই। আর সেটি হচ্ছে এখানে এই ঘটনার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে প্রচন্ড ভয়, সেটা আপনারা পেয়েছেন অলরেডি আমি মনে করি। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে একটা ইনফরমেশন দিয়েছেন আমাদের ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টরা, সেটা হচ্ছে যে আপনি যখন ফরমালিনের সামনে যাবেন তখন নাক জ্বলবে, চোখ জ্বলবে আর কি, নাকে ঝাঁঝালো কোনো গন্ধ লাগবে। সুতরাং বাজারে যে যখন মাছ কিনবেন তখন অবশ্যই নাকের কাছে ধরে একটু টেস্ট করতে পারেন যে এটা তোমার ফরমালিন দেওয়া আছে কিনা। শুকে দেখলেন চোখ জ্বলছে কিনা, তাহলে বলেন ভাই ফরমালিন দেওয়া মাছ, এটা তো নিব না। এটা একটা ভালো জিনিস পাওয়া গেল আর কি এখান থেকে। সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। সাথে আছে আমি রাসেল, আমার সাথে আছে মাসুম, এবং আজকের অতিথিরা যারা একটার পর দারুণ দারুণ সব ঘটনা নিয়ে বসে আছেন। আমার মনে হয় যে আপনি কিছু বলতে চাচ্ছেন, বলে ফেলুন। আমার সবচেয়ে অবাক লাগছে যে মানে যে মেয়েটার কথা বলা হয়েছে যে অসুস্থ, সে কিন্তু অসুস্থ ছিল না, এবং হসপিটালে সে ভর্তিও হয়। তার মানে সেই ইনফরমারটা যিনি ছিলেন, যে ইনফরমেশন দিয়েছিলেন, পরের দিন ক্লাসও করছে। যদি কেউ মেডিকেলে এরকম অবস্থায় ভর্তি হয় তাহলে সাধারণত তার ক্লাস করার কথা না। এটা আমি জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। এবং মানে রুমের যে লাইটটা আমি দেখছি যে মানে টিপ টিপ করতেছিল, সেটা যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি যে অটোমেটিক জ্বলতেছে। আচ্ছা, তার মানে ওই মুহূর্তটা সবকিছু এলোমেলো ছিল।
অলরাইট, আমাকে ঐশী খুলশি থেকে লিখেছেন যে ভূত এফএম শোনার জন্য প্রতি ফ্রাইডে ওয়েট করি। আমাকে লিখেছেন তপন ফ্রম ড্রেমরা যে ভূত এফএম অনেক ভালো লাগছে। আর লাবণ্য আমাকে লিখেছেন ময়মনসিং থেকে, আমি ভাইয়া আম্মু একসাথে ভূত এফএম শুনছি। ইমরান, অন্তর, মৃদুল, জনি, এরা সবাই রেডি। অ্যান্ড আলমগীর ময়মনসিং থেকে লিখেছেন যে আমরা সবাই ভূত এফএম শুনছি। নাবিলা আমাদেরকে এসএমএস করেছেন এবং নাবিলাও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সপ্তিক হরিয়ান থেকে, এবং আমাদের সাথে আছেন মাহি ফ্রম খুলনা ফুলবাড়ি ঘাট। আমাদের সাথে জহির আছেন কালীগঞ্জ থেকে, এছাড়াও অনন্ত আছেন আমাদের সঙ্গে ফরিদাবাদ থেকে, এছাড়াও জুবায়ের এবং জুনায়েদ দুজনেই রয়েছেন। রনি এবং মিল্টন রয়েছেন। রাজীব দাস সিলেট থেকে আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণ রয়েছেন কাতিপাড়া থেকে। পারভেজ মানিকগঞ্জ থেকে। এস কে রনি আমাদের সঙ্গে রয়েছেন, এসএমএস করেছেন বেশ কিছু, এবং আমাদের সাথে এসএমএস করেছেন আমাদেরকে সাব্বির ইসলাম। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন শুভ্র পটুয়াখালী থেকে, অনেক দূর থেকে এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন মিস্টার আকবর, শফিক অ্যান্ড ডিভিডি ভূত সহ আরো অনেকে। আর যারা ঢাকা স্টুডেন্টে এখন ঢাকা ইউনিভার্সিটিতে এখন স্টুডেন্ট, এবং যারা বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্ট, তাদের কাছে অনেক ঘটনাগুলো ভালো লাগবে, অনেকে রিলেট করতে পারবেন এবং অনেকে নিশ্চয়ই রেসপন্স করবেন, আমি সেটা আশা করবো। যারা আমাদেরকে এসএমএস করতে চাচ্ছেন কিন্তু এসএমএস করতে পারছেন না, তাদেরকে বলি যে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটিও এমন একজন পাঠিয়েছেন যিনি এই মুহূর্তে আমাদের সাথে রেডিও ফুর্তিতে এসে জয়েন করতে পারেননি, বাট তিনি হয়তো এই মুহূর্তে আমাদের শুনছেন এবং আমাদেরকে ইমেল পাঠিয়েছেন। ইমেলটি ভালো লেগেছে বলেই পড়ছি। আমাদেরকে লিখেছেন, রাসেল ভাই প্লিজ আজই আমার ঘটনাটি পড়ে শোনান। এটা না পড়লে আর ঘটনা পাঠাবো না, কারণ এটি আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা। আমার নাম আনোয়ার হোসেন, আমার ঠিকানা মামুন স্মৃতি পাবলিক স্কুল, জামালপুর, এবং তারপরে তিনি মোবাইল নাম্বার দিয়েছেন। আচ্ছা, লিখেছেন, আমার ঘটনা একটু ধার্মিক প্রকৃতির। তাই গত রমজানে আমরা কয়েকজন মিলে 10 দিনের জন্য মসজিদে ইত্তেকাফে ছিলাম। আমাদের সাথে ছিলেন আমাদের এক দাদা। যাই হোক, আমাদের মসজিদের হুজুর হলেন একজন হাফেজ। 25শে রমজানের রাতে যখন তিনি তারাবিহ পড়াতে চলে যাচ্ছিলেন, তখন আমরা তাকে অনুরোধ করলাম যে তিনি যেন আমাদের সাথে রাতে থাকেন। তিনি আমাদের কথা মেনে নিলেন এবং আমাদের সাথে থাকতে রাজি হলেন। রাতে খাওয়া দাওয়া করার পর আমরা তাকে বললাম তিনি যেন আমাদেরকে তার বাস্তব জীবনের কিছু ঘটনা বলেন। তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তার ঘটনাটি আমি নিজের তার ভাষায় লিখছি। আমরা তখন হাফেজি পড়ছি এক মাদ্রাসায়। সঙ্গত কারণে আমি মাদ্রাসা এবং এলাকার নাম বলবো না। তো দিন ভালোই চলছিল। ওই এলাকার একটি রীতি ছিল, কোনো বাড়িতে যদি কোনো লোক মারা যায় তবে ওই মৃত লোকের বাড়ি থেকে যে কোনো একজন হাফেজকে এক নাগারে 40 দিন খাবার সরবরাহ করা হতো। তাই যদি কোনো লোক মারা যেত তবে ওই মাদ্রাসা থেকে একজন হাফেজ মৃত লোকের বাড়িতে 40 দিন 3 বেলা খেতে যেত। হঠাৎ ওই মাদ্রাসায় একজন নতুন ছাত্রের আগমন ঘটল, কিন্তু ঘটনাক্রমে তাকে জায়গির অর্থাৎ লজিং নেয়ার মতো কোনো লোক পাওয়া গেল না। তাই সে বাধ্য হয়ে প্রথম দিন কোনোভাবে অন্য ছাত্রদের কাছ থেকে খাবার খেলো। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো তার পরের দিনই ওই এলাকায় একজন লোক মারা গেল। ফলে 40 দিনের জন্য নতুন ছাত্রটির খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যায়। 40 দিন চলে গেলেও তার লজিং এর কোনো ব্যবস্থা হলো না। তার পরের দিনই অর্থাৎ 41 দিনের মাথায় আরেকজন লোক মারা যায়। ফলে আবারও 40 দিনের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে গেল, আবারও লজিং এর ব্যবস্থা হলো, এবং আবারও 41 দিনের মাথায় আরেকজন লোক মারা যায়। এভাবে ওই এলাকায় পর্যায়ক্রমে 7 জন লোক মারা গেল, অর্থাৎ প্রায় 9 মাসের মতো অতিবাহিত হলো। এই অবস্থায় ওই মাদ্রাসার সুপার অর্থাৎ প্রধান হুজুর একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন যে একটি কণ্ঠ তাকে বলছে যে আপনাদের মাদ্রাসায় যে নতুন ছেলেটি এসেছে সে ভবিষ্যতে একজন সেই রকম ধরনের একজন ইমানদার একজন বা বিশেষ কেউ একজন আর কি। তিনি বলছেন যে এভাবে তার এই জন্যই আল্লাহ তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। পরের দিন সকালে ওই সুপার এলাকার চেয়ারম্যান এবং গণ্যমান্য লোকদের ডেকে ওই ছেলেটির লজিং এর ব্যবস্থা করেন এবং সমস্ত ব্যাপারটি সবার কাছে লুকিয়ে রাখেন। পরে তিনি ওই ছাত্রটিকে ডেকে তাকে পরীক্ষা করেন এবং ঘটনার সত্যতা প্রমাণিত হয়।
পরের দিনই সব ছাত্রদের কাছে ঘটনাটি খুলে বলেন এবং ওই ছাত্রটিকে মাদ্রাসার সুপার নিযুক্ত করেন। আশ্চর্য হলেও সত্য, পরবর্তী 2 বছরে ওই এলাকায় আর একটি লোকও মারা যায়নি। এই ছিল হুজুরের ঘটনা। পরের দিন সকালে ফজর নামাজ পড়তে তিনি চলে যান। তারপর আমাদের যা ঘটে তা 29 রমজানের রাতে। বলে রাখি, নিয়ম হলো যারা ইত্তেকাফে থাকবে তারা বিজোড় রাত্রিতে ইবাদতে কাটাবে। তাই আমরা সবাই সেদিন নামাজ কালাম পড়ে 12:30টায় ঘুমাতে যাই এবং আমাদের সাথে যে যার দাদাটি ছিলেন তিনি অনেক পরহেজগার। তো তিনি শোবার আগে প্রতিদিনের মতো দোয়া কালাম পড়ে মসজিদের দরজা ভালো করে খিল দিয়ে বন্ধ করলেন। সবাই শুয়ে পড়লো, তবুও আমরা ঘুমালাম না, বরং না ঘুমিয়ে তাসবিহ তেলাওয়াত করছিলাম। পুরো মসজিদে পিন পতন নীরবতা। এমন সময় হঠাৎ করে ঠাস করে একটা শব্দ, মসজিদের দরজা খুলে গেল। বাইরে লাইট জ্বালানো ছিল। লাইটের আলোয় আমরা দেখতে পেলাম অনেকগুলো ছোট ছোট কি যেন মসজিদে ঢুকছে। আমাদের কারো সাহস হলো না দরজা বন্ধ করে আসার। দাদা গিয়ে দরজা বন্ধ করে আসলেন। ঠিক কিছুক্ষণ পর পুরো মসজিদে একটি সুবাস ছড়িয়ে পড়ল। তারপর আমরা সবাই একসাথে অনেক কি বলবো কালাম পড়ার শব্দ শুনতে পেলাম এবং অনেকক্ষণ পর গুঞ্জন থামলো। এবারও দরজা খুলে গেল, কিন্তু কোনো শব্দ হলো না। এবার আমরা স্পষ্ট দেখলাম অনেকগুলো ব্যাঙ বেরিয়ে গেল মসজিদ থেকে। তারপর আমরা সবাই উঠে পড়লাম এবং লাইট জ্বালালাম। দেখলাম 3টা বাজে। একটু পর আমাদের সবার বাড়ি থেকে খাবার এলো এবং সবাই সেহরি খেলাম। পরে দাদা আমাদের বললেন ওগুলো জিন ছিল। এই ছিল আমার ঘটনা এবং তিনি এই ঘটনাটি পড়তে অনুরোধ করেছেন। আমি ঘটনাটি পড়ে ফেললাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন। আপনার ঘটনাটা শুনি ভাই। আপনার নামটা বলবেন প্লিজ, আপনি কোথা থেকে এসেছেন সেটাও বলবেন। ধন্যবাদ রাসেল ভাইয়া। আমি মাহমুদ শোয়েব, আমি বগুড়া থেকে। আমি একটি ঘটনা শোনাবো। এটা হচ্ছে আমার এক বন্ধু বলেছে, যে গল্পটার নাম ছায়ার অতিথি। রাত তখন 9টা। গ্রামের এক কোনায় পুরনো একটা ভাঙাচোরা বাড়িতে একা থাকে 22 বছরের তরুণী রাইসা। কিছুদিন আগে তার বাবা মা একটা দুর্ঘটনায় মারা যায়। পরিবারের কেউই না থাকার কারণে সে মফলংস শহর থেকে এই গ্রামে বাড়িতে উঠে আসেন। এক রাতে দরজায় কড়া নাড়ে এক মাঝ বয়সী লোক। পরিচয় দেন ইদ্রিস মিয়া বলে। পাশের জঙ্গল সংলগ্ন এলাকার একটি কাজ করেছে। রাতটা কাটানোর জন্য আশ্রয় চায়। রাইসা দ্বিধা থাকলেও শেষমেশ দয়া করে তাকে থাকার জন্য জায়গা করে দেন। লোকটা খুব নরম এবং গলায় ঠান্ডা আওয়াজ, কিন্তু তার চোখে যেন অতল গহ্বর, যার দিকে তাকালেই গা কাটা দিয়ে উঠবে। রাইসা ঘুমাতে যাওয়ার আগে লোকটাকে রান্নাঘরের পাশে চৌকিতে ঘুমাতে বলে। রাত তখন প্রায় 2টা। আচমকা তার ঘুম ভেঙে যায়। শোনে রান্নাঘর থেকে ধাতব কিছু ঘষাঘষির শব্দ আসছে। সে ধীরে ধীরে গিয়ে দেখে ইদ্রিস মিয়া নেই, দরজাগুলোও খোলা। রাইসা ভাবে হয়তো লোকটা চলে গেছে। তখন হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে সে দেখে তার পিছনে এক ছায়া। ঘুরে তাকিয়ে দেখতে পায় না কিছুই। কয়েক সেকেন্ড পর আবার আয়নার দিকে তাকায়। ছায়াটা এবার আরো কাছে এসেছে, ঠিক তার কানের কাছে। ভয়ে কাঁপতে কাঁপতে রাইসা পাশের বাড়িতে ওই বুড়ো রফিক চাচার কাছে যায়। আর রফিক চাচা ভয় পেয়ে যায়, কারণ সে জানে ইদ্রিস মিয়া এই গ্রামে 15 বছর আগেই মারা গেছে। রফিক চাচার মতে এই লোকটা তার স্ত্রী আর মেয়েকে খুন করে নিজের ঘরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। সেই বাড়িটা এখন রাইসার। রাইসা বিশ্বাস করতে পারে না, কিন্তু সে ফিরে এসে দেওয়ালে খুঁজে পায় না আগুনের পোড়া হাতের ছাপ। কিন্তু তার বাতি নিভে যায়, দরজা নিজের থেকে বন্ধ হয়ে যায়, আর জানালার কাছে দেখা যায় একটা পুরুষের মুখ। হাসছে, কিন্তু চোখ নেই কোনো মায়া। রাইসা এবার ঘরের মাঝখানে বসে কোরআন তেলাওয়াত করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে বাতাস থেমে যায়, দরজা খুলে ছায়া মিলিয়ে যায়। পরের দিন সকালে গ্রামের মসজিদে ইমাম এসে ঘরটায় পুরো ধূপ জ্বালিয়ে ঝাড়ফুঁক দেন, কিন্তু
গল্প কিন্তু এখানেই শেষ না। রায়সা যখন আয়নায় মুখ ধোয় দেখে তার পিছনে আবার সেই ছায়া দাঁড়িয়ে আছে। শুধু এবার আর কোনো পুরুষ নয়, এবার সেটা রায়সার নিজের মুখ। মানে তার মুখ থেকে সকল ভয় কাটিয়ে গেছে। তো এই ছিল আজকে আমার এই ছোট্ট ঘটনা রাসেল ভাইয়া। আর যারা ঘটনা পাঠাতে চান এরকম ভাবে এবং স্টুডিওতে উপস্থিত থাকতে চান নেক্সট ভূত এফএম এ আমাদের সঙ্গে, তারা আমাদেরকে ইমেল করুন এবং ইমেইলে অবশ্যই যে ঘটনাটি সত্যি, যেটা সত্যি আপনার জীবনে ঘটেছে সেরকম ঘটনায় পাঠাবেন। ফাইলগুলো আমাদের কাছে পাঠাবেন। দেশের ভেতরেও যারা বিভিন্ন শহরে আছেন এবং ভূত এফএম শুনছেন তারাও একইভাবে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। চলে যাব আবারও নেক্সট ঘটনায় এবং আমাদের সঙ্গে আরেকজন গেস্ট রয়েছেন, and তার ঘটনায় আমরা চলে যাই। This track was downloaded from FusionBD.com. লিসেনার, আমি টরি নয়াপল্টন থেকে। আমি আমার ছোট খালার সাথে একটা ঘটনা বলতে যাচ্ছি। এবং আপনার সঙ্গে আপনার হাজবেন্ড রয়েছেন, তার সাথে একটু কথা বলে ফেলি আমরা। সো আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম শেখ রাসেল হোসেন প্রিন্স। ওকে, আমি নয়াপল্টন থেকে আসছি। সো শুরু করি আমরা। হ্যাঁ, এটা প্রায় 1974-এর দিকের ঘটনা। আমার খালামণি তখন এজ 9 ইয়ার্স। তো একদিন সন্ধ্যায় তিনি কোনো কাজ করতে বা কোনো একটা কিছুর জন্য উঠোনের দরজায় যায়। তো দরজার সামনে হঠাৎ একটা কালো বিড়াল তার পায়ের উপর দিয়ে যেতে চায়, এন্ড সে বিড়ালটাকে মানে পায়ের উপর দিয়ে যাওয়ার কারণে লাথি মেরে সরানোর জন্য লাথি দেয়। তো ওটা অ্যাকচুয়ালি বিড়াল ছিল না, একটা জিন ছিল। তো তারপর দেখা গেল সেই জিনটা তৎক্ষণাৎ আন্টিকে তার সাথে নিয়ে যায় এবং আন্টির জায়গায় একটা পরীকে তার আন্টির রূপে আমাদের নানুর বাসায় রেখে দেয়। তো সন্ধ্যার কিছুক্ষণ পরে সবাই যখন রাতের খাবার খেতে বসলো, দেখা গেল ওই জিনটা সবকিছু সে একাই খেয়ে ফেললো এবং সবাই তখন বসেই ছিল। তারপর সে আরো খেতে চাইতো। তখন নানু আরো রান্না বান্না করলো, সে আবার সবারটা খেয়ে ফেললো। তো খাওয়ার পরে দেখা গেল যে নানু তখন ফিল করতেছে যে না, এটা অ্যাকচুয়ালি এরকম একটা বাচ্চা এতগুলো খেতে পারে না, হয়তো পারে এটা অন্য কিছু। তো নানুর একটা ভাই ছিল, তো তাকে ডাকানো হয় বাসায়, মামাকে। তো নানা এসে বাসায় আসার পরে বলে যে আচ্ছা ঠিক আছে, এইরকম যখন হচ্ছে আমি তাহলে একটা হুজুরকে ডেকে নিয়ে আসি। একটা হুজুরকে ডেকে নিয়ে আসে। তখন সে এসে দেখার পর বললো যে হ্যাঁ, এটা কিছু একটা হয়েছে, তো আপনারা কালকে আসরের নামাজের পরে আমার সাথে আসেন, আমি আপনাদেরকে মানে তার কাছে নিয়ে যেতে হবে। উনি আচ্ছা, ওকে, হ্যাঁ, একটা হুজুরের কাছে নিয়ে যাব, উনি আমার চাইতে বেটার বুঝবে কি হয়েছে। তো আপনারা কালকে আসর নামাজের পরে আমার সাথে যাবেন। তো নেক্সট ডে আসর নামাজের পরে সবাই আসলো, সে নানাটা আসলো, নানার সাথে তার একটা ফ্রেন্ডকে নিয়ে আসছিল। তো দেখা গেল যে তাকে যখন যেতে বলা হচ্ছে সে যাবে না, সে যেতে চাইলো না, না বলে চুপ করে বসেছিল। তো তাকে ভাবলো যে কুলে করে উঠে নিয়ে যাবে। এত তার ওয়েট বেড়ে গেছিল, তাকে কুলে উঠাতে পারতেছিল না, তারা 2-3 মিলে নিতে পারতেছিল না। তখন চিন্তা করলো যে রিক্সা দিয়ে তো তাকে নিয়ে যাওয়া যাবে না। তখন একটা ভ্যান নিয়ে আসলো। ভ্যান নিয়ে এসে দেখা গেল ওই ভ্যানের ড্রাইভার আরো 2-3 জন, টোটাল 4-5 জন মিলে তাকে উঠিয়ে ভ্যানে বেঁধে নিয়ে যাওয়া শুরু করলো। তো ভ্যান দিয়ে যখন নিয়ে যাচ্ছিল রাস্তায় তখন কিছু ঘটনা ঘটে। কিছু দূর যাওয়ার পরে ভ্যানটার এগোচ্ছিল না সামনের দিকে। এটা কি ওয়েটের কারণে বা অন্য কোনো কারণে? হ্যাঁ, ওটা তখন প্রচন্ড ওয়েট গেইন করে, মানে ভার হয়ে যায়, কোনোভাবেই যাচ্ছিল না। তখন নানু আয়াতুল কুরসি পড়া স্টার্ট করে এবং বিভিন্ন দোয়াটা পড়তে থাকে, জিকির করতে থাকে সবাই। তখন ওটা আস্তে আস্তে যায়। তারপর তারা অনেক কষ্টের পরে সেই হুজুরের ওখানে পৌঁছে, যে দেখে যেই হুজুরের কাছে তারা গেছে সেই হুজুর অন্য মানে কোনো এক কাজে অন্য কোথাও গেছে, সে ছিল না তখন তার প্লেসে। তো ওনার সাগরেদ টাগরেদ ছিল আরো, তারা মানে হুজুরের কাছে শিখতো। তো তখন তারা বললো যে আপনি যা যা করার মানে দোয়া টোয়া পড়া, তাবিজ টাবিজ দিয়েছে, মানে মোটামুটি যা যা করার দরকার ছিল তারা করে দিয়েছে যতটুকু পারতো। আর বলছে যে হ্যাঁ, বড় হুজুর কালকে বা পরশু চলে আসবে, আপনারা তাহলে তখন আসেন, তখন দেখাতে পারবেন। আর আপাতত আমি যা করেছি এনাফ।
তো বাসায় যাওয়ার পরে দেখলো যে হ্যাঁ ওকে এনাফ, তো অবশ্যই এটা তেমন ডিস্টার্ব কিছু করতো না, চুপচাপ সে তার মতো ধ্যান ধরে বসে থাকতো, নড়াচড়া করতো না, কথা টথাও বলতো না কারোর সাথে, শুধু খাওয়ার সময় খেতে চাইতো আর একটু পর পর তার খিদে পেতো, অনেক বেশি বেশি খেতে চাইতো। আচ্ছা। আর দেখা যেত মাঝে মধ্যে রাতের বেলা সে চলে যেতে চাইতো, বাইরে যেতে চাইতো। তা এত রাতে একটা মেয়েকে বাইরে যেতে দেওয়া যায় না, Right. তো সেজন্য আর কি তাকে বাইরে যেতে দেওয়া হতো না। ওকে। তখন নেক্সট ডেতে নানা গেল সেই বড় হুজুরের খোঁজ নিতে যে সে ফিরছে কিনা, যে দেখে যে সে তখনও ব্যাক করে নাই। ওকে। তো ব্যাক করে নাই, এখন কি করার, গেল বাসে ব্যাক করলো, ব্যাক করার পরে এখন অন্য হুজুর তো দেখাতে হবে, এভাবে তো বসে থাকা যাবে না। তো আরো অন্য যে কয় জায়গায় হুজুর যোগাযোগ করে পাওয়া গেছে সবাইকে আনা হয়েছে। তো 2-3 জনের পরে একজন বলছে যে এটা অ্যাকচুয়ালি আপনাদের মেয়ে না, এটা জিন একটা আপনার মেয়ের রূপে রেখে গেছে, আপনি যদি ওকে পাহারা দিয়ে না রাখেন, কোনোভাবে যদি ও এখান থেকে স্কেপ করে, দেন আপনার মেয়েকে আর ওরা ব্যাক করবে না। আচ্ছা। তো দেখা গেল তখন সবাই মিলে ওটাকে একের পর এক পাহারা দিয়ে দিয়ে রাখতো, কেউ রাতে ঘুমাতো, কেউ জেগে থাকতো, এরকম করে ওটাকে 24 ঘন্টায় পাহারা দিয়ে রাখতো। আর ওর যত ফরমাইশ ছিল ওগুলা পূরণ করা হতো, যেমন খাওয়া দাওয়া যা সে খেতে চাইতো। তারপর এরকম প্রায় প্রতিদিনই ওই হুজুরের খোঁজ নিতে যাওয়া হতো, কারণ অন্য কোনো হুজুর কিছু করতে পারতেছিল না। তো খোঁজ নিতে যাওয়া হতো, হুজুর আসনা সেই 14-15 দিন পরে দেখা যায় যে হুজুর একদিন নিজেই আমাদের নানু বাসায় চলে আসে এবং এসে বলে যে কি ব্যাপার, কি হয়েছে, আমি শুনলাম আপনারা আমাকে অনেক খোঁজ করতেছেন, এই জন্য আমি নিজেই এখানে চলে আসলাম। তারপরে তো উনি দেখলো, দেখার পরে উনি তার যা যা করার দরকার এই জন্য কিছু জিনিসপত্র চাইলো। তো ওগুলা নিয়ে জিনিসগুলো ছিল মার্কিন কাপড়, আগরবাতি, চাল, তারপরে এরকম টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট স্টাফ, আমি শিওর মানে মনে করতে পারতেছি না কি ছিল। তো ওগুলা নিয়ে আসলো, সবকিছু নিয়ে আসার পরে হুজুর সন্ধ্যার নামাজ, মাগরিবের নামাজ শেষ করে তারপরে সে তার মতো বসলো, বসে দোয়াটা পড়লো, পড়ার পরে অনেক কিছু করলো, করার পরে যেই জিনটাকে লাথি মারা হয়েছিল সেই জিনটাকে সে নিয়ে আসে। আমি একটা জিনিস ভুলে গেছি যে জিন যে যাকে লাথি মারা হয়েছিল ওরা ছিল 1 ভাই 7 বোন, এন্ড আমার আম্মুরাও সেম 7 বোন 1 ভাই ছিল। আচ্ছা। তো জিনটা আসে, ওখানে আসার পরে তার সাথে কথা টথা বলা হয় কেন এরকম হয়েছে বা কি, তখন সে বলে যে আমাকে এরকম লাথি মারছে, তার জন্য আমি ওকে নিয়ে গেছি, বাট ওকে আমার খুব পছন্দ হয়েছে, ও আমার কাছে আছে, আমি ওকে বিয়ে করব, আমি ওকে দিব না। আচ্ছা। এটা সে মানে ক্লিয়ার বলে দেয়। বলার পরে সে দিবে নাই, ওই মোমেন্টে এখন অনেক সে ইটি করার পরে এখন হুজুরটা বলে যে ঠিক আছে তুমি যদি না দাও, এখানে যেই মেয়েটা আছে ওকে তাহলে আমার তো বোতলে বন্ধ করে ফেলতে হবে, ওকে তো আমি আর যেতে দিব না। তো এটা বলার পরে ওই যে পরীটা আন্টির রূপে আমাদের বাসায় ছিল, ওটা ছিল ওই জিনটার বোন। এখন জিনটার কি করবে, তখন চিন্তা করলো যে ঠিক আছে, তো একটা সে তার কন্ডিশন দিল, কন্ডিশন দেওয়ার পরে সে রাজি হলো যে ঠিক আছে আপনারা আমার বোনকে ফেরত দিবেন, আর আমার কন্ডিশন হচ্ছে আমাকে প্রায় 20 মণ মিষ্টি দিতে হবে, যেটা একদম খাঁটি হবে। তো আমাকে 3টা গরু আর 11টা খাসি, একটা সে তার তিতাস নদী পার দিয়ে গেলে একটা জঙ্গল আছে, ওখানে একটা গাব গাছ আছে, ওই গাছের নিচে সবকিছু রেখে আসতে বলে। আচ্ছা। তো তখন নানুদের সেরকম অ্যাবিলিটি ছিল না এত কিছু দেওয়ার মতো, তো হুজুর ওটা নিয়ে অনেক বার্গেন বার্গেন করার পরে তারপরে সে 1 মণ অথবা 2 মণ মিষ্টি আর একটা খাসিতে বা 3টা খাসি, হ্যাঁ 3টা খাসি আর 2 মণ মিষ্টি এরকম কিছুতে একটা সে আসে মিড পয়েন্টে যে ঠিক আছে আমাকে এগুলো দিলে আমি দিয়ে দিব। তখন নানু কেয়ার করার নিয়ে গেল পরের দিন তার সে যেখানে বলে। তো নিয়ে যাওয়ার আগে হুজুর তাকে বলে যে তুমি যে ওখানে যাচ্ছ ওখান থেকে তোমাকে ব্যাক সাইড থেকে বিভিন্ন ভাবে আওয়াজ করে তোমাকে ডাকবে, অনেক কিছু বলে ডাকার চেষ্টা করবে, তোমার হয়তো মেয়ে ছেলেদের আওয়াজেও ডাকবে, কিন্তু তুমি যদি ব্যাক সাইডে দেখো, পিছন ঘুরে তাকাও, তাহলে তুমি ওখান থেকে আর আসতে পারবে না। আচ্ছা। তারপর নানু পরের দিন ওখানে রেখে আসে গাব গাছের নিচে, যায় সে একাই নিয়ে সবকিছু। যাওয়ার পরে ওখানে রেখে আসার পরে নানুকে ব্যাক সাইড থেকে বিড়াল, বাঘ, তারপর কুকুর, ইভেন
আন্টি এরকম ওনাদের আওয়াজে অনেক কিছু হয়েই ডাকছে, তারপরে সাপটাপ অনেক কিছু হয়ে ভয় দেখাচ্ছে, কিন্তু নানু কোনো কিছুতেই পিছন ঘুরে তাকায় না, সে তার মতো সোজা স্ট্রেট চলে আসছে। তো আসার পরে তারা আন্টিকে সেদিন সন্ধ্যায় বাসায় দিয়ে গেছে, যে দরজা থেকে নিয়ে গেছে ওখানেই সেন্সলেস আন্টিকে পাওয়া গেছে। এন্ড আমাদের বাসায় যেটা ছিল ওইটা আমাদের পাশে একটা পুকুরের দরজা ছিল, ওই দরজা দিয়ে ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। ওকে, এই ছিল ঘটনা। হ্যাঁ, এই ছিল ঘটনা। অলরাইট, হ্যাঁ, সুতরাং এই ছিল ঘটনা। এবং আমরা মানে গতবার এরকম একটা ঘটনা শুনেছিলাম এবং অনেকের কাছে বিশ্বাস করেছিলেন, অনেকে অবিশ্বাস করেছিলেন, কিন্তু এরকম ঘটনা অহরহ আমি এরপরেও আপনাদের কাছ থেকে পেয়েছি। আমি একটু আপনার সাথে কথা বলি যে আপনি যে ঘটনাটা শুনলেন, আপনারও বোধহয় একটা ঘটনা রয়েছে না? জি, আপনাদের দুজনেরই একসঙ্গে। এটা আপনাদের বিয়ের পরের ঘটনা নিশ্চয়ই। কত বছর আগে হবে এটা? এটা প্রায় 2003 ঘটনা। কোথায় ঘটেছিল এটা? এটা ক্যালকাটায়, হাওড়া ডিস্ট্রিক্ট, আমতা। আমরা একটু ছোট্ট করে শুনি ঘটনাটা ছোট্ট করে বলি। তো খুব রাত, মানে রাত তখন 3টা বাজে এরকম। তো ও হঠাৎ টয়লেটে যেতে যাচ্ছিল। তো আমাদের গ্রামের প্রবলেমটা ছিল যে কোনো কারেন্ট ছিল না, ইলেকট্রিক সাপ্লাই ছিল না। তো সেখানে কুপি টাইপের হারিকেন, যেটা ওইরকম ছোট ছোট কুপির মতো থাকতো, হারিকেন টাইপের। তো প্রতিটা ঘরে ওইরকম ছিল। তো ওই রাত্রেবেলা ঘুমানোর সময় কি হতো, মানে কুপিটা বাড়ানো যেত আবার কমানো যেত। তো রাত্রেবেলা ঘুমানোর সময় কমিয়ে ঘুমাতাম। তখন হঠাৎ বলতেছে আমি তো একটু টয়লেটে যাবো, তুমি তো আমার সাথে চলো। তখন ওকে আমি বললাম যে কি তুমি একা যাও, এটা কি তো সম্ভব না, এত রাত্রেবেলা এই গ্রামের মধ্যে অন্ধকার, এত অন্ধকার, আমি কিভাবে যাবো, তুমি আমার সাথে আসো। তো আমরা দুজন নিচে নামলাম। নিচে নামার পরে আমাদের ও টয়লেটে গেল, ওখান থেকে ওকে নিয়ে আমরা ব্যাক করছি। তো আমাদের ব্যাক সাইডটা দরজা ছিল গ্রিলের দরজা, যেটা বলে গ্রিলের দরজা ছিল। তালা মারতেছি, তালা মারা জাস্ট ঘুরছি। তো এমন প্রচন্ড প্রেসারে একটা আওয়াজ আসছে যে কেউ পিছন থেকে জোরে দৌড়ে এসে একটা লাথি মারলে যেরকম একটা গ্রিলের মধ্যে আওয়াজ আসবে, এরকম। তখন আমি সাথে সাথে, আমার হাতে একটা টর্চ লাইট ছিল, সাথে সাথে ঘুরে তাকিয়ে দেখি কেউ নাই। আচ্ছা, কিন্তু আওয়াজটা আসার তো কোনো কারণ নেই, কারণ আপনারা তালা মেরে অলরেডি ওখান থেকে সরে এসেছেন। জাস্ট তালাটা মারি, ঘুরে যান, জাস্ট ঘুরেন। এর মধ্যেই ঘটনাটা ঘটেছে, সেকেন্ড 2 এর মধ্যেই ঘটনাটা ঘটলো যে কেউ দৌড়ে এসে ওই গ্রিলটাতে লাথি মারলো। এবং মানে সেটা হচ্ছে অনেক প্রচন্ড আওয়াজ এবং ভাইব্রেশনটা, আমি ঘুরেও মানে ভাইব্রেশনটা হচ্ছিল, মানে আপনি দেখতে পাচ্ছেন গ্রিলটা তখন কাঁপছে। হ্যাঁ, কাঁপছে। ওকে। তো আমি সাথে সাথে টর্চ লাইট নিয়ে ওইখানে দেখছি, তো অনেক দূরে প্রায় 30 থেকে 40 গজ ডিস্টেন্সে একটা কুকুর বসে আছে, জাস্ট এই। তো আমার ঘটনাটা হলো, তখন আমি ওকে বলিনি, প্রায় 4-5 বছর পরে আমি ওকে এই ঘটনাটা বলছি। তো আমাকে জিজ্ঞেস করতেছে কি হলো এটা ঘটনাটা। আমার কিছুই না, কুকুরটা এসে হয়তো বা বাড়ি টাড়ি দিছে। আমি কিন্তু বুঝতে পারছি যে সামথিং রং। তো তখন ওকে আমি নিয়ে গেছি, আমাদের ফার্স্ট বিয়ের পরের 2-3 দিন পরের ঘটনা, তার মধ্যে আমাদের লাভ ম্যারেজ। তো ওকে তো এখানে কোনো মতে বোঝানো যাবে না কোনো একটা ঘটনা আছে বা কোনো একটা ভয়াবহ কিছু আছে এই বাসায়, তাহলে তো আর এখানে মানে থাকতে পারবে না। তো এই জন্য বলে কোনো কিছু মনে হয় না, মানে কুকুরটাই এখানে আছে। তো আমি তখন অনেকক্ষণ, মানে রাত্রেবেলা যখন ঘুমাতে যাই, তখন অনেক ক্যালকুলেশন করে চিন্তা করি যে কুকুরটা এত দূরে, 1 সেকেন্ডের মধ্যে এত দূরে যাওয়া কখনো পসিবল, কোনোভাবে সম্ভব না। এবং এত নিশ্চয়ই শক্তিও তার নেই যে পুরো গ্রিলটা ভাইব্রেট করবে। রাইট, এটা তো পরে চিন্তা করছি, কিন্তু এত দূরত্বে সে 2 সেকেন্ডের মধ্যে চলে যেতে পারবে না। ট্রু। সো এই ছিল ঘটনা। এবং আমি দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকগুলো SMS চলে এসেছে। রনি চিটাগং থেকে লিখেছেন যে আমি আর মায়া একসাথে ভূত এফএম শুনছি। রেজা লিখেছেন আমাদেরকে সিলেট থেকে যে রাসেল ভাই, আমি আমার ছোট ভাগ্নি আনিশা, ইশাত, অসীন, আবির, তারপরে মিশি, সবাই মিলে ভূত এফএম একসাথে শুনছেন। বন্যভূত আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন শিমুল, অর্থহীন ছেলে আমাদের SMS করেছেন। এবং তিনি এসকে রনি আবারও আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে খুব মজা পাচ্ছেন তিনি। দিগন্ত আমাদেরকে SMS করেছেন রনি চিটাগং থেকে। রিফাত নাটোর নটরডেম কলেজ থেকে SMS করেছেন আমাদেরকে। ময়মনসিং থেকে, আমাদের ময়মনসিং দাসপাড়া থেকে আমাদের SMS করেছেন।
জগৎ পাল, এবং তিনি ভূত এফএম শুনছেন, এবং তিনি বলছেন যে আমি তার SMS পড়িনি, আমি আপনার SMS পড়ে ফেললাম। সম্রাট এবং বিথি আমাদেরকে SMS করেছেন জাহিদ, SMS করেছেন মনসুর সিলেট থেকে, নাহিয়ান SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি বাঁধন চিটাগং থেকে, এবং তিনি বলছেন যে রাসেল ভাই, আমি এবং আমার হাজব্যান্ড, আমার ছেলে অন্তর সবাই মিলে ভূত এফএম শুনছি। আমাদেরকে মিলিয়াত কক্সবাজার থেকে SMS করেছেন যে রাসেল ব্রো, আচ্ছা তিনি জুজুর ঘটনাটা শুনতে চান। আমি ট্রাই করব খুব দ্রুত জুজুর এপিসোডটা রিপিট করার। আমি একটা ভালো দিন খুঁজছি, ইনশাল্লাহ খুব দ্রুতই সেটা হবে। মামুন আমাদের SMS করেছেন, মামুন, হৃদয়, তারপরে মাসুম, ইমরান, এরা সবাই আমাদের SMS করেছেন হাতিমারা থেকে। এছাড়া আমাদের SMS করেছেন সারওয়ার ভাইয়া, আমরা 4 বন্ধু চিটাগং যাচ্ছি, গাড়িতে যাত্রী কম, লাইটগুলো অফ, ঘটনাগুলো শুনতে খুব মজা লাগছে। আরো দারুণ দারুণ সব ঘটনা রয়েছে, ঢাকা মেডিকেল কলেজের অনেকগুলো ঘটনা রয়েছে, এছাড়াও আরো বিভিন্ন জায়গার ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো নিয়ে ফিরে আসবো। তার আগে ছোট্ট একটা ব্রেক, কোথাও যাবেন না, যাওয়ার আগে জানিয়ে দিয়ে আমাদের SMS করার নিয়মটি, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। What FM? Haunted by Airtel. হন্টেড বাই এয়ারটেল শুনছেন আপনারা, এবং চলছে রেডিও ফুর্তি, আপনার সাথেই আছে সবসময়। আর এই মুহূর্তে আমি রাসেল আছি, আপনার সাথে আছে মাসুম, এবং আমাদের সাথে আজকের অতিথিরা। ব্রেকের আগে বলে গিয়েছিলাম যে ফিরে এসে আরো কিছু ঘটনা শোনাবো, এবং সেই ঘটনাগুলো আমাদের যে সমস্ত অতিথিরা আছেন তারাই আপনাদেরকে বলবেন। তারা কিছু SMS পড়ে ফেলি। আমাদেরকে জানুয়ারি ভূত SMS করেছেন ময়মনসিং থেকে, এছাড়া আমাদের SMS করেছেন মনিরুজ্জামান ময়মনসিং ক্যান্টনমেন্ট থেকে, তিনি প্রোগ্রাম এনজয় করছেন। হৃদয় চট্টগ্রাম থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন স্বাধীন বাগেরহাট থেকে, SM সোহাগ আমাদের SMS করেছেন, সবুজ দাস SMS করেছেন আমাদেরকে, অর্ণব SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন শান্ত, আমাদেরকে SMS করেছেন মরহুম সৌরভ গ্রেভিয়ার্ড ময়মনসিং থেকে, এছাড়া আমাদেরকে SMS করেছেন অনিক ঢাকা ধানমন্ডি থেকে, এবং তিনি বলছেন ভাই আমি আপনাদের নতুন ফ্রেন্ড, জয়েন করেছেন নতুন। হুসাইন MC হোস্টেল বোট ভূত এফএম থেকে, ভূত এফএম ভালো লাগছে সেটা বলেছেন। আচ্ছা, ইমন আমাদের SMS করেছেন নটরডেম কলেজ থেকে, এবং তিনি বলেন চারিদিকে আধার অ্যান্ড বারান্দাতে একমাত্র চাঁদ এবং ভূত এফএম। বুঝতেই পারছেন অনেক মজা পাচ্ছেন তিনি। এছাড়া আমাদের আরো অনেকেই, ডিজে প্রীতম, দীপ নাটোর থেকে SMS করেছেন, চট্টগ্রাম থেকে SMS করেছেন আমাদেরকে, আচ্ছা কি লিখেছেন আমি বুঝতে পারলাম না নামটা, আসিফ ময়মনসিং থেকে SMS করেছেন, এছাড়া SMS করেছেন মিলন, আমাদেরকে SMS করেছেন আরাফ, এছাড়াও আব্দুল সহ আরো অনেকে যারা SMS করতে চান তাদেরকে আরো একবার বলি, মোবাইলের মেসেজ অপশন যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। রনি চট্টগ্রাম থেকে SMS করেছেন, এবং তিনি হাসিন, তারপরে আরো কার নাম বলেছেন পড়তে পারলাম না, তারা সবাই ভূত এফএম শুনছেন, এবং অনেকগুলো SMS পাঠিয়েছেন তিনি। আমাদেরকে আরো অনেকে SMS পাঠিয়েছেন, ইনশাল্লাহ আপনিও পাঠাবেন। আর সেই সাথে আমি আরো একবার জানিয়ে দিই যে আমাদের সাথে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে আমরা নেক্সট ঘটনায় যাচ্ছি। একটু আগে তার গলা আমরা শুনেছি, ফ্রেন্ডের সাথে পার্টিসিপেট করেছেন, এখন নিজে বলবেন আপনার ঘটনাটা, আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমি হুমায়ুন, ঢাকা মেডিকেল কলেজ থেকে। ওকে হুমায়ুন, আর আপনি আপনার নামটা একটু বলবেন। হাই লিসনার, আমি নাজমুল, ঢাকা মেডিকেল কলেজ। ওকে, তো নাজমুলের ঘটনাটা আমরা যাই, ঢাকা মেডিকেলের ঘটনা দিয়ে আসি, তারপরে আমরা হুমায়ুনের কাছে যাবো। অলরাইট, বলেন। আচ্ছা, আমার ঘটনাটা আসলে ঢাকা মেডিকেল রিলেটেড না, এটা সিলেট মেডিকেল, সিলেট মেডিকেল একটি ঘটনা। এটা আসলে এই ঘটনার সাথে সরাসরি আমার সম্পৃক্ততা নেই, আমি এটা ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি। আমরা এখন সেকেন্ড ইয়ারে আছি, আমরা যে কজন ফ্রেন্ড আসছি সবাই সেকেন্ড ইয়ারে ঢাকা মেডিকেলে। এখন আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, ফার্স্ট ইয়ারে সম্ভবত এপ্রিল মাসে আমাদের ফার্স্ট টার্ম শেষ হয়েছিল। ফার্স্ট টার্ম শেষ হওয়ার পর আমরা ট্যুরে সিলেটে গিয়েছিলাম, তখন রাতে থাকা হয়েছিল সিলেট মেডিকেলে।
সিলেট মেডিকেলে হোস্টেলে আমরা ছিলাম। তো সিলেট মেডিকেলের একবারে পাশাপাশি শাহজালাল রহমাতুল্লাহ মাজার। তো আমরা রাতে মাজার জিয়ারত করে আসার পর ফ্রেন্ডরা মিলে সবাই একটু ঘুরতে গেছি মেডিকেল ইতে ক্যাম্পাসে। তখন আমরা যখন যাচ্ছিলাম মর্চুয়ারি মানে মর্গর পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন ওই সিলেট মেডিকেলে ওই ফ্রেন্ডটা এই ঘটনাটা শুনেছে। তিনি বলেন তখন এই ঘটনাটা। আচ্ছা, এই ঘটনাটা আসলে অনেক আগের একটা ঘটনা, প্রায় 20 বছর আগের ঘটনা। আমরা তখন যেমন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিলাম, সেই 20 বছর আগের ব্যাচের ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্টের ঘটনা। তখন ওই স্টুডেন্টটা ফার্স্ট ইয়ারে পড়তো আর কি। আমাদের কয়েকটা পরীক্ষা আছে, বিভিন্ন নাম আর কি, অন্য নাম থেকে একটু আলাদা, যেমন আইটেম কার্ড, প্রফ, এই টাইপের আর কি। এখন ওই স্টুডেন্টের পরের দিন ছিল কার্ড এক্সাম। কার্ড এক্সাম বলতে আপনার মান্থলি টেস্ট গুলো হয় না, এরকম আর কি। তো কার্ড পরীক্ষার আগে যেহেতু মানে কিছু প্রিপারেশন ব্যাপার থাকে, ওখানে দেখা যায় মেডিকেল এটা ম্যাক্সিমাম ভাইবা বেসড। ভাইবাতে আপনার কিছু ভিসেরা থাকে। ভিসেরা বলতে আপনি রাসেল ভাই আপনি জানেন হয়তো, ডেড বডির যে অর্গান গুলা, ওগুলা হচ্ছে ভিসেরা, যেমন হার্ট, লাং, এগুলা ভাইবাতে আপনার টিচারের সামনে যে এক্সপ্রেস করা লাগে। তো এর জন্য পরীক্ষার আগের দিন এসে ভিসেরা গুলো দেখে দেখে আর কি আপনার একটু রিহার্সাল করতে হয়, বা এটা যে বলে ডেমো বা ডেমনস্ট্রেশন। তো ওই স্টুডেন্ট কোন একটা কারণে মানে ওর বাবা ছিল, অসুস্থ ছিল, তো এই কারণে আর কি আগের দিন আসতে পারেনি আর কি, সময় মতো আসতে পারেনি ভিসেরা দেখার জন্য। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এখন সন্ধ্যার সময় অ্যানাটমি হলটা, সব মেডিকেল কলেজে অ্যানাটমি হল আর মর্চুয়ারি মর্গ পাশাপাশি থাকে। তো অ্যানাটমি হলের গেটটা আপনার সন্ধ্যার দিকে বন্ধ হয়ে যায়, কিন্তু মর্গের গেট মোটামুটি অনেক রাত পর্যন্ত খোলা থাকে। তো সে যখন হলে রুমে আসলো, তখন ওর ফ্রেন্ডরা বলতেছে, কি ব্যাপার, কালকে তো তোর আছে, কালকে কার্ড আছে, তুই তো দেখলে ডেমো খেলি না, তো এখন পরীক্ষায় কেমনে দিবি? তো সে স্বাভাবিক একটু নার্ভাস ফিল করলো যে পরীক্ষায় একটা প্রেশার আছে, সে যেহেতু ই করে নেই। তো সে আরেক ফ্রেন্ডকে অনেক রিকোয়েস্ট করলো যে দোস্ত চল আমার সাথে, চল ই করি, যে একটু ডেমো দিয়ে দে। তো গেল ওরা ওর ফ্রেন্ডের সাথে, যে তখন অ্যানাটমি হলের গেটটা বন্ধ ছিল, সে গেছে মর্গের গেট দিয়ে। এখন মর্গের গেট দিয়ে যখন ওরা ঢুকলো, তখন একজন মামা দাঁড়িয়ে ছিল, শুধু একজনই ছিল, আর কেউ ছিল না, যেহেতু তখন সন্ধ্যা 6টা থেকে 7টা হবে। তখন ওই মামারে বললো যে মামা আমরা তো ভিসাটা দেখা দরকার, এখন কি করবো বলেন? পরে বলে যে আপনাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট তো বন্ধ হয়ে গেছে, এখন তো আর কিছু করেননি। পরে বলছে, অনেক রিকোয়েস্ট করলো, বলছে ঠিক আছে, আমাদের যে মর্গে যে ডেড বডি গুলো আছে, ওখান থেকে একটা থেকে কয়েকটা ভিসারা বের করা হয়েছে, রিসেন্টলি বের করা হয়েছে, এখন আপনারা যদি দেখতে চান একটু বেশি টাকা দিয়ে ই করতে হয়। পরে ওরা ঠিক আছে ম্যানেজ করলো ওই ছেলে টাকা দিয়ে। তারপর মামা ওদের নিয়ে গেল। এখন যাওয়ার পথে করিডোরটা ছিল অনেক লম্বা, ওই করিডোর থেকে ডান দিকে আরেকটা করিডোর বাঁক নিয়ে। এখন ওই ডান দিকে যে করিডোর, ওইটার ওখানে একটা কলাপসিবল গেট ছিল। কলাপসিবল গেট পার হওয়ার পর ওইটাতে তালা ছিল, মামা তালা খুলে দেওয়ার পর ডান দিকে একটা দরজা ছিল, ওই দরজা লক করা ছিল। তো লক খুলে এখন ওরা দুইজন গেল। মামা বললো ঠিক আছে আপনারা থাকেন, এখন মানে সিকিউরিটির জন্য আমি 2টা তালা দিয়ে যেতেছি, যখন আপনাদের কাজ শেষ হবে তখন আমার ফোন দিন। তো যে যাকে নিয়ে গেছিল ডেমো দেওয়ার জন্য, সে বুঝাই দিল মোটামুটি। এখন সে ছিল মোটামুটি নামাজি, আপনার ধরেন নামাজ আজান হওয়ার সাথে সাথে জামাতের সাথে নামাজ আদায় করতো। তো সে যখন অর্ধেক বুঝালো, ডেমো দিল, তারপর এশার আজান হয়ে গেছে। এশার আজান হয়ে যাওয়ার পর সে বললো দোস্ত আমি নামাজ পড়েছি, নামাজ পড়ে আসার পর বাকি অর্ধেক তোকে এই করতেছি, বুঝে দিতেছি। তখন সে একটু ভয় পেলো, যে একা একা ফিল করে, একটু লনলি ফিল করতেছে। তারপর আবার লাশের ঘর, বলছে দোস্ত একটু দিতে গেলে না, আমি জাস্ট নামাজটা পড়বো, আমার 10 মিনিট লাগবে আস্তে আস্তে। ঠিক আছে যা। তারপর গেল। তো যাওয়ার পর মামারে ফোন দিল, কয়েকবার রিসিভ করে নেই মামা, পরে আয়সা তালা খুলে দিয়ে গেছে, পরে আবার লক করে দিয়েছে, বলছে আপনি আসলে আবার খুলে দেবো। পরে সে যখন নামাজ পড়ে আসলো, আনুমানিক 10 থেকে 12 মিনিট, নামাজ পড়তে বেশি সময় লাগার কথা না। তো আসার পর দেখলো আবার মামা দাঁড়িয়ে আছে। সে যখন ঢুকতে গেল, মামা একটু বাধা দিল, মামা ভিতরে যান কেন? বলে আমার ফ্রেন্ড তো ভিতরে, আমি তার পুরোপুরি বুঝাতে পারিনি পড়াটা, এখন কিছু বাকি ছিল, ওইটুকু বুঝাই দেবো। বলে মামা আপনার ফ্রেন্ড তো চলে গেছে,
চলে গেছে মানে উনি হলে চলে গেছে, আপনাকে বলছে চলে যেতে। তো বলছে ঠিক আছে। আচ্ছা, ফ্রেন্ড যখন চলে গেছে, তার পরীক্ষার প্রেশার ছিল, টেনশন ছিল যে তাতে যা পড়তে বসতে হবে। আবার হলে দুইজন দুই রুমে থাকতো, এই কারণে হলে যাওয়ার পর যেহেতু পরীক্ষার প্রেশার ছিল, সে পড়তে বসে গেছে, তখন আর খোঁজ নেওয়া হয়নি ওই ফ্রেন্ডের। তো সে পরীক্ষা পড়া পড়তেছে সকালবেলা, আসলে তখন রাত্রেবেলা তো আর খোঁজ নেওয়া হয়নি। ওই সকালবেলা যখন পরীক্ষা দিতে যাবে, তখন দেখে মানে সবার কাছে শুনতেছে যে একজন মেডিকেলে একটা স্টুডেন্ট নাকি একটা রক্তাক্ত, মানে অনেক স্কেচ, বডিটা এমন ছিল যে আপনার নাকে মুখে আঁচড়ের দাগ, হ্যাঁ, আর জামা কিছু অংশ ছেঁড়া ছিল, এরকম যে প্রায় রক্তাক্ত, যে চোখের মধ্যেও কিছু আঁচড় পড়ছে, এমন অবস্থা যে মোটামুটি সিরিয়াস, যে আইসিইউতে নেওয়া লাগছিল। খুব মানে ইনজুর্ড আর কি, সিভিয়ারলি ইনজুর্ড। এ কারণে তারপর সবাই দেখতে গেল, পরীক্ষা টরীক্ষা বাদ দিয়ে সবাই দেখতে গেল। তারপর ওই স্টুডেন্টটা পরে আর দেখা যায় মেডিকেল আর পড়েনি। এটা ছিল সেই স্টুডেন্ট যে লাশ কাটা ঘরের মধ্যে ছিল, এবং পরের দিন সকালে যখন তাকে পাওয়া গেল, তখন দেখা গেল যে সমস্ত শরীর অনেক আঁচড়ের দাগ, জামা কাপড় ছেঁড়া, রক্তাক্ত অবস্থায়, এবং সে তাকে মুমূর্ষ অবস্থায় আইসিইউতে পাওয়া গেল। এবং পরবর্তীতে তাকে কি জিজ্ঞেস করা হয়েছিল যে রাতে? অবশ্যই। আচ্ছা, তাকে অবশ্যই জিজ্ঞেস করা হয়েছিল যে রাতে। হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, তাকে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাতে কি করছিল ওই রাতে, কিন্তু সে এটা মানে মুখ খুলতে রাজি হয়নি, এবং পরে সে মেডিকেলে আর পড়েনি। আর তাকে যখন সকালবেলা যখন যারা খুঁজতে গিয়েছিল ওই জায়গায়, তারা তো নিশ্চয়ই লাশ কাটা ঘর থেকে তাকে নিয়ে আসছিল। হ্যাঁ, আসলে তারা তো খুঁজতে যায়নি, তারা তো পরীক্ষা দিতে গেছিল, কারণ তারা জানতো না যে এরকম ঘটনা। তো তারা যখন পরীক্ষা দিতে গেছিল, তখন যে মামার কাছ থেকে শুনলো আর কি, যে সবার কাছ থেকে শুনলো যে এরকম একটা ঘটনা, তো এভাবে আর কি ব্যাপারটা হয়েছে। এবং মানে তার মানে তাকে ওই লাশ কাটা ঘরের মধ্যেই পাওয়া গিয়েছিল, লাশ কাটা ঘরের মধ্যে পাওয়া গিয়েছিল। এবং পরবর্তীতে ওই যে মামার সাথে মাধ্যমে ওরা ঢুকলো, তখন দেখলো যে ওই মর্গে ওরকম মানে ওই চেহারা কোনো মামাই নেই। আচ্ছা, ওই চেহারার কোনো মামা নাই। তার মানে যে মামার সাহায্য নিয়ে তারা ঢুকতে গিয়েছিল, সেই মামা আসলে কোনো অস্তিত্বই নাই, এবং এই পুরো ঘরটার মধ্যে সে এবং তার ওই ডেড বডি ছাড়া আর কিছু ছিল না। এবং ঘটনাটা হয়তো আরো মজা করে জানা যেত যদি সে মুখ খুলতো, বাট সে মুখ খুলেনি, এবং সে মেডিকেল কলেজে। এটা একটা খুবই রহস্য। হ্যাঁ, রহস্য। এই ব্যাপারে সে কোশ্চেন করলেই সে এড়ায় যেত আর কি, এড়িয়ে যেত, এবং সে আর কোনোদিন। এটা সিলেট মেডিকেল, আপনার ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে এই স্টোরিটা। আমি ওই মেডিকেল এক ফ্রেন্ডের কাছ থেকে শুনছি এই ঘটনাটা। এখন এটা কতটা সত্য মিথ্যা এটা আসলে না, সেটা সেই প্রশ্ন আসছেও না, কিন্তু সে আর মেডিকেল কলেজে পড়েনি, সে চলে গেছে। 20 বছর আগের ঘটনা। 20 বছর আগের ঘটনা। অলরাইট, তো এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটা সিলেট মেডিকেল কলেজে ঘটেছিল। এবং একটা মানুষ যে গিয়েছিল মর্গে, এবং তাকে পরের দিন সকালবেলা যখন উদ্ধার করা হলো, তখন দেখা গেল যে তার সমস্ত শরীরে অনেক আঁচড়ের দাগ। প্রশ্ন হচ্ছে যে সেই মামাটা কে ছিলেন, যিনি কিনা তাকে ওই ঘরটি খুলে দিয়েছিলেন, এবং যিনি বলেছিলেন ফোন করা মাত্র তিনি হাজির হবেন। এবং সবচাইতে বড় কথা যে একটা ঘরের মধ্যে তিনি এবং একটা ডেড বডি, সেই ডেড বডির আমরা যদি মানে সায়েন্স বিশ্বাস করি, তাহলে আমরা সায়েন্স অনুযায়ী একটা ডেড বডির পক্ষে সম্ভব না তাকে আঁচড় দেওয়ার। তাহলে ওই ঘরের মধ্যে কি ঘটেছিল, এবং কেন সবচেয়ে রহস্যজনক ব্যাপারটা যে কেন তিনি পরের দিনও মুখ খুললেন না, এবং কোনো কিছু না বলে মেডিকেলের পড়াশোনা ছেড়ে দিয়ে, একজন স্টুডেন্ট যখন মেডিকেলে ভর্তি হন, অনেক কষ্ট করে ভর্তি হন, কিন্তু তিনি সেটা ছেড়ে দিয়ে এরকম একটা জায়গা থেকে সরে এসছেন একদম চিরদিনের জন্য। সো অবশ্যই কোনো ঘটনা সেখানে থাকতেই পারে। আমি দেখতে পাচ্ছি যে আমাকে আরো অনেকে এসএমএস করেছেন আমাকে উমিরসা, এছাড়াও এসএমএস করেছেন নীরব চট্টগ্রাম থেকে, জীবন আমাদের এসএমএস করেছেন প্রতাপ কাটি থেকে, আচ্ছা আমাদের আসিফ ময়মনসিং থেকে এসএমএস করেছেন, তিনি ভূত এফএম অনেক ভালোবাসেন সেটা জানিয়েছেন। রাজন এসএমএস করেছেন আমাদেরকে খুলনা থেকে, এবং তিনি বলছেন যে আমার এসএমএসটা পড়বা না নু, আমি পড়ে ফেললাম। আনলাকি ভূত আমাকে এসএমএস করেছেন সৈয়দপুর থেকে, যে 2011 সালে আমার একটি মেসেজও পড়া হয়নি, এবার তো পড়া হলো আপনার মেসেজ। অর্ণব 007 আমাদের এসএমএস করেছেন ফ্রম পটুয়াখালী, চরম লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। This track was downloaded from fusionbd.com. রনি চট্টগ্রাম থেকে আবারও এসএমএস পাঠিয়েছেন, থ্যাঙ্কস জানিয়েছেন আমাদেরকে এসএমএস পড়ার জন্য। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাকে এসএমএস করেছেন লোপা এমএম কলেজ যশোর থেকে, এবং তিনি এবং তার বয়ফ্রেন্ড রুহান তারা ভূত এফএম শুনছেন এটা জানিয়েছেন। আফরিনা আমাদের এসএমএস করেছেন হালি শহর থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জিয়া
ঢাকা ক্যান্টনমেন্ট থেকে খুব ভালো লাগছে সেটা জানিয়েছেন। রাফি হাতিরপুল থেকে এসএমএস করেছেন যে ভাইয়া আমি বর্ণা সবাই মিলে তোমাকে শুনছি। শুভ স্টুডেন্ট কেয়ার হাই স্কুল থেকে এসএমএস করেছেন। এছাড়াও আমাদের এসএমএস করেছেন মিজান এসএসসি ভূত। সনি আমাদের এসএমএস করেছেন সাতক্ষীরা থেকে। এছাড়াও শুভ বরিশাল থেকে এসএমএস করেছেন। যারা এসএমএস পাঠাতে চান তাদেরকে এসএমএস পাঠানোর নিয়মটি বলে দেই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ছোট্ট একটা ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Futh FM, haunted by Airtel. যারা রাত জেগে এখন আমার সঙ্গে আছেন তাদেরকে জানাই শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি জানি যে সবাই আজকে ভূত এফএম শুনছেন, তারপরেও অনেকে হয়তো মিস করছেন আজকের ভূত এফএমটি। তাদেরকে জানিয়ে দিই যে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল যদি আপনি আজকে মিস করে ফেলেন বাই এনি চান্স, তাহলে আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে এইটি আবারও শুনতে পারবেন এই এপিসোডটি। এবং এই এপিসোড শুনতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডায়াল করতে হবে একটি নাম্বারে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22 এবং দেখবেন যে আপনাকে বিভিন্ন এপিসোডের অপশন দেওয়া হবে। তার মধ্যে থেকে আপনি যেটা শুনতে চান বা যেটা মিস করেছেন সেটা চাইলেই শুনতে পারবেন। And now listeners can get the Booth FM tune as their caller tunes, my tunes from Airtel. Booth FM tune code is 92125. You can activate it by sending a SMS. এবং SMS টি পাঠাতে গেলে আপনি যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT স্পেস 92125 এবং এটা পাঠিয়ে দিতে হবে 3123 নম্বরে। দেখবেন যে এই ভূত এফএম টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট হয়ে গেছে। আর আমি আবারও সময় নষ্ট না করে ঘটনায় চলে যাব এবং আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের আরো একজন, আপনার নাম যিনি হচ্ছেন হুমায়ুন। আপনি আপনার যে ঘটনাটা বলবেন সেটাও কি ঢাকা মেডিকেলেরই? জি। আচ্ছা শুনি। লিসনার্স, আমি হুমায়ুন ঢাকা মেডিকেল কলেজ থেকে। আমি প্রথমেই রেডিও ফুর্তিকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি এই জন্য যে আমাদের মধ্যে মাঝে মধ্যে এমন কিছু অনুভূতি সৃষ্টি হয় যেগুলো কারোর কাছে শেয়ার না করলে অনেক খারাপ লাগে। তো রেডিও ফুর্তি ভূত এফএমের মাধ্যমে আমাদের কাছে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, এর জন্য রেডিও ফুর্তিকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি। আমি আমার ঘটনা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। আমার ফ্রেন্ড রিমু, ও ভীষণ অসুস্থ, প্লিজ সবাই ওর জন্য একটু দোয়া করুন, আর আপনাদের সবার দোয়ায় ও হয়তো ভালো হয়ে যেতেও পারে। ওকে, আমি যে ঘটনাটা এবার শেয়ার করব সেটা অনেকেই পরিচিত, কিন্তু আমার ঘটনাটা একটু অন্যরকম, সেই জন্য আমি শেয়ার করতে চাইছি। আমি ছোটবেলা থেকেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলোর প্রতি আগ্রহী ছিলাম। তো এই জন্য কেন আগ্রহী ছিলাম, আমার জীবনে অনেক ঘটছে এবং আমার পরিবারের সাথে অনেক প্যারানর্মাল ঘটনা ঘটছে যেগুলো হয়তো বা একটা এপিসোডে শেয়ার করা সম্ভব নয়। যাই হোক, আমি এই জন্য অনেক প্যারানর্মাল বিষয়ে অনেক পড়াশোনাও করছি। যাই হোক, সেগুলো বিষয়ে যাচ্ছি না। আমার যে ঘটনা আমি সেটা শেয়ার করছি। আমার ঘটনা হচ্ছে, আমাদের টার্ম পরীক্ষা হয়, সেকেন্ড টার্ম পরীক্ষা আমি যখন দিচ্ছিলাম তখন আমাদের সেকেন্ড টার্ম শেষ হয় ঈদের দুদিন আগে। ঈদ হয়েছিল 7ই নভেম্বর, আমাদের পরীক্ষা শেষ হয়ে যায় 5ই নভেম্বর। তো আমরা সেকেন্ড টার্ম শেষের পথে, তো আমাদের 5 তারিখে পরীক্ষা, শেষ পরীক্ষা ছিল। তো ভাইয়ারা, যারা সিনিয়র ভাইয়ারা ছিলেন, তারা সবাই চলে গেছে মোটামুটি ঈদের আগে। ঢাকা শহর পুরো বলা ছিল ফাঁকা। তো এবং বক্সিবাজার এলাকাটায় আবাসিক এলাকা খুব কম, ওখানে লোকজন খুব কম বসবাস করে। দেখা যায় যে ওখানে হল বেশি, বুয়েট, ঢাকা ভার্সিটি, মেডিকেল, তো সব স্টুডেন্ট মোটামুটি চলে গেছে। ওই এলাকাটা একেবারে একটা নির্জন পরিবেশ, মাঝে মধ্যে 2-1 গাড়ি শাসা করে চলে যায়, এইটুকুই, আর কিছু না। তো আমরা আমাদের ফার্স্ট ইয়ারের প্রায় 35-40 জন ছিলাম একটা হলে, এত বড় হল, একটা হলে ছিলাম। আসলে পুরাটা, এতগুলো মানুষ থাকার পর সবাই চলে গেছে, পুরাটা খাঁকা করছিল। এরকম অবস্থায় আমরা রাতের বেলা পুরো ভয়ানক অবস্থা। তো আমরা পরীক্ষা শেষ করে 2টার দিকে পরীক্ষা শেষ করে রুমে এসে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, ঘুম দেওয়া স্বাভাবিক। এক ঘুমে আমরা প্রায় মাগরিবের নামাজের পর ঘুম থেকে উঠছি। ওঠার পর আমরা আবার চাটা খেলাম, ঘুরলাম, অনেক ঘুরে টুরে গল্প গুজব করলাম, তারপর ল্যাপটপে মুভি টুভি দেখলাম। তারপর রাত 2টার দিকে আমি আমার ফ্রেন্ডদেরকে বললাম, দোস্ত, প্লানচেট নামে একটা জিনিস আছে, এটা দিয়ে নাকি আত্মাকে হাজির করানো যায়। ওরা সবাই হেসে উড়িয়ে দিয়েছিল, কারণ যারা সায়েন্সে পড়ে তারা এগুলো কখনোই বিশ্বাস করে না। তো যাই হোক, আমি বললাম আচ্ছা আমরা করে দেখি, জাস্ট ফান। সো ওরা সবাই রাজি হয়ে গেল মজা করার জন্য। তারপর আমি বললাম এগুলো করার জন্য মোমবাতি জ্বালানো লাগে, আগরবাতি জ্বালানো লাগে, উপযুক্ত একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করা লাগে। তো আমরা ঠিক আছে, আমরা
আপনি বলেন। আমরা পুরো পরিবেশ সৃষ্টি করার জন্য বাইরে থেকে আমরা এই সরঞ্জামগুলো কিনে নিয়ে আসছি। নিয়ে আসার পর একটা পরিবেশ সৃষ্টি করি। দুঃখের বিষয় আমরা একটা মোমবাতির বেশি পাইনি, ওখানে সব দোকান প্রায় বন্ধ ছিল। তো তারপর আমরা পরিবেশ সৃষ্টি করে আমি আবার বই পড়ছিলাম যে এরকম একটা ল অফ কলিং সোল এরকম একটা আছে যে আত্মাকে নাকি ডাকতে হয় এইভাবে যে ইফ সাম সোল পাসিং বাই প্লিজ কাম। আচ্ছা বলেন আপনি তারপরে। প্লিজ কাম এরকম না, এরকম ডাকতে হয় নাকি। তো এরকম ডাকতে হয়। এটা হয়তো বা আপনারা যারা রেডিও আমার শুনেন ওখানে হয়তো বলা হয়েছিল। তো আপনি বলেন। হ্যাঁ, তারপরে আপনি মূল ঘটনাটা আসেন যে আমরা ওইরকম গোল হয়ে সবাই বসে এরকম করতেছিলাম, বাতি টাতি সব নিভিয়ে দিয়ে আমরা এরকম শুরু করি ইফ সাম সোল পাসিং বাই প্লিজ কাম, জাস্ট মজা করার জন্য এরকম করতেছিলাম। তো কিছুক্ষণ পর হঠাৎ করে রুমের পরিবেশটা আমাদের কাছে অন্যরকম মনে হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে রুমটা হঠাৎ করে গরম হয়ে গেছে, মানে অন্যরকম একটা পরিবেশ আমাদের কাছে, মানে অ্যাবনর্মাল কিছু মনে হচ্ছিল। তো তখন হঠাৎ করে আমার এক ফ্রেন্ড অসুস্থ হয়ে যায়। ও হঠাৎ করে মনে হচ্ছে যে ও অ্যাবনর্মাল হয়ে গেছে, ও পড়ে যায়। তারপর আমরা লাইট জ্বালানোর চেষ্টা করি, হঠাৎ করে লাইট ওপেন করতে দেখি যে লাইট জ্বলছে না। ঢাকা মেডিকেল হস্টেল বা বুয়েটের হোস্টেলে লাইট জ্বলে না, এটা অস্বাভাবিক একটা ব্যাপার। তো আমরা তখন মানে সবাই মোটামুটি ভয় পেয়ে যায় কি হলো। তারপর ওকে সেদিন জাগানোর চেষ্টা করলাম, সে জেগে ওঠেনি। তারপর পরদিন সকালে ও যখন জেগে উঠলো ও বলছে আমি এখানে থাকবো না, আমি বাসায় চলে যাবো। ও তাড়াতাড়ি বাসায় চলে গেছে। বাসা থেকে আসার পর ও ওই ব্লক এবং রুম চেঞ্জ করছে, বি ব্লক রুম চেঞ্জ করছে, যে এখানে অন্যরকম কিছু আছে। ঘটনা যদি এখানেই শেষ হইতো তাহলে হইতো, ঘটনা হয়ে গেছে অন্যরকম। এখানে আমরা পরে জানতে পারি যে এখানে এইটা একটা গ্রেভিয়ার্ডের উপর আমাদের বি ব্লকটা পড়েছিল। ওখানে ও নাকি দেখতে পাইছিল যে একটা সাদা কাপড় গায়ে দেওয়া লোক ওর দিকে আসতেছে এবং একটা ভয়ঙ্কর দৃষ্টিতে ওর দিকে দেখতেছিল, যে অবিশ্বাস্য একটা দৃষ্টি, যে অনেক ভয়ানক দৃষ্টিটা। তারপর আমরা ও যখন ও সবার আগে আবার ঈদের পর সবার আগে চলে আসে ঢাকা মেডিকেলে, আসার পর ব্লক চেঞ্জ করে এবং আমরাও চেঞ্জ করি। তারপর ওখানে আমরা শুনতে পাইছিলাম যে পরে ওখানে একটা সুইসাইডের ঘটনা ঘটছিল। আচ্ছা, ওকে। সো এই জন্য হয়তো কোনো মানে অদ্ভুত বা অস্বাভাবিক ঘটনা করেছিল। আপনি আপনারা একটা ঘটনা বলবেন নিশ্চয়ই, যে আচ্ছা জি বলেন। শুধু তাই না, আমাদের একটা ফ্রেন্ড মানে ওই ব্লকে ছিল, তো ও অসুস্থ হয়ে গেছে মানে কিছুদিন আগে। তো বিভিন্ন কিছু দেখে মানে ধারণা করা হয়েছে যে ওকে জিনে ধরছে, কিন্তু আসলে মানে ওর যে কন্ডিশন সেটা পুরোপুরি অ্যাবনর্মাল কন্ডিশন ছিল ওই মুহূর্তে। তো ও বি ব্লকে থাকতো। তারপর আমরা ধারণা করছি যে হুমায়ুনের এই ঘটনা পর আমরা ধারণা করছি যে আসলে এই ঘটনার সাথে প্যারালাল কোনো ঘটনা হইতে পারে ওইটা। ওকে, আচ্ছা। আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার একটা ঘটনা ছিল, আর একটা ঘটনা আপনি বলতে চেয়েছিলেন, সেই ঘটনাটা আমরা তবে শুনে ফেলি একদম। এবং এটা তো ঢাকা মেডিকেলের না, এটা অন্য একটা জায়গায় ঘটেছিল। কোন জায়গায় ঘটেছিল ভাই এই ঘটনা? এটা ঘটছিল নওগাঁ জেলার মহাদেবপুরে। আমি ছোটবেলা থেকে ওখানে বড় হয়েছি, আমার জন্ম ওখানে। আচ্ছা। আব্বু আম্মু ওখানে চাকরি করে, সুতরাং আমার স্কুল কলেজ দুটাই মহাদেবপুরে। আচ্ছা। তো আমি যখন মানে মেডিকেলে ভর্তি হলাম, এখানে ভর্তি হওয়ার পরে তো সাধারণত ওই নভেম্বর ডিসেম্বর মাস আমাদের পুরোপুরি ফাঁকা। ওই সময় আমার যেসব ফ্রেন্ডরা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাইছিল, তো ওদেরও ওই সময় ফাঁকা। তো সাধারণত ক্লাস শুরু হওয়ার কথা জানুয়ারিতে। তো এতদিন আমরা কিভাবে কাটাবো বুঝতেছিলাম না। আচ্ছা। তো এইরকম একটা সময় আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে একটা পিকনিকের ব্যবস্থা করলে কেমন হয়, নিজেরা রান্না করে মানে খাবো আর কি। আচ্ছা। তো আমরা আসলে ভেন্যুটা ঠিক করতে পারতেছিলাম না যে কোথায় করব এরকম একটা বড় একটা আয়োজন। তো এরকম সময় আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সাধন, ও ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসিতে পড়ে, 2য় বর্ষের ছাত্র। তো ও বলল যে দোস্ত আমার বাসায় করলে কেমন হয়। তো ওর বাসায় ওই মুহূর্তে কেউ ছিল না, মানে ওর আব্বু আম্মু হচ্ছে ইন্ডিয়াতে গেছে, ওদের এক আত্মীয়র মানে বিয়ে। তো ও যেহেতু মানে ওর ভর্তি হইছে, কিন্তু এখনো কোন সাবজেক্ট নেবে এটা এখনো ঠিক করতে পারে না। আচ্ছা। তো ও মানে সাবজেক্ট ছিল হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স, থেকে সেখান থেকে মানে ফার্স্ট চয়েস দিয়ে আবার ফার্মেসিতে চলে আসে। তো সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো। তারপর আমার আর একটা ফ্রেন্ড আরাফাত, ও হচ্ছে ইউকে তে চলে যাবে। তো এই কারণে সবাই বিভিন্ন জায়গায় একটা মানে এরকম একটা ব্যাপার, যেটা লাস্ট একটা মিলন, মানে মিলন। তো সবাই তো সিদ্ধান্ত নিলাম ঠিক আছে ওর বাসায় যাব। তো ওর বাসাটা হচ্ছে মহাদেবপুর থানা থেকে 3 কিলোমিটার দূরে। সেটা হচ্ছে দক্ষিণ দিকে, নদীর ধার দিয়ে যেতে হয়। একটা আত্রাই নদী। হ্যাঁ, আত্রাই নদী।
আত্রাই নদী হচ্ছে আমাদের বাসার পাশে, রাইট। তো আত্রাই নদীর বাঁধ দিয়ে যেতে হয় আর কি। তো আমরা যখন শিবগঞ্জে পৌঁছলাম তখন হচ্ছে সন্ধ্যা, আচ্ছা, সন্ধ্যা 7:30টার মতো বাজে। তো আমরা জানতাম যে সন্ধ্যা মানে 7টা 8টা এরপর মানে ওই এলাকায় আর কেউ থাকে না। তো আমরা যখন মানে শিবগঞ্জ বাজারে নামলাম সব ফ্রেন্ডরা ভ্যান থেকে, তখন আমরা কিছু জিনিস বাকি ছিল যেগুলো মহাদেবপুর থেকে আমরা কিনতে পারতাম, কিন্তু আমাদের লিস্টে না থাকার কারণে সেগুলো ওখান থেকে কিনতে হয়েছিল আর কি। তো আমরা ওখানে গেলাম, কিছু জিনিস কেনার পরে ওর বাসার মানে উদ্দেশ্যে রওনা দিলাম, হাঁটতে লাগলাম। তো যেই দিক দিয়ে হাঁটতে হয় মানে সেটা হচ্ছে পুরোটাই বাঁশঝাড়। আচ্ছা। তো বাঁশঝাড়ের নিচ দিয়ে হাঁটতেছিলাম, ব্যাপক একটা মানে থমথমে পরিবেশ আর কি, যে বাঁশ একটার সাথে একটা বাড়ি খাচ্ছে, শোষ শব্দ হচ্ছে এরকম। তো যেতেই একটা জিনিস লক্ষ্য করলাম যে ওর বাড়িটা হচ্ছে বাঁধের পাশে। আচ্ছা। মাটির বিশাল দোতলা বাড়ি, মানে তার সামনে হচ্ছে পুকুর। আর ওদের বাড়ির কিছু দূরেই আমরা যখন দোতলায় উঠলাম তখন দেখতে পেলাম যে ওর বাড়ির পাশে একটা হচ্ছে মানে বিশাল পাইকরের গাছ, এবং তার নিচে একটা কালী মন্দির আছে। এবং কালী মন্দিরটা যেখানে আছে তার মানে অপোজিটেই একটা ছিল মানে পুরাতন ধ্বংসাবশেষ জমিদার বাড়ির। তো মহাদেবপুরের রাজা ওখানে কর আদায় করতেন আর কি। মহাদেবপুর আমাদের মানে জাহাঙ্গীরপুর কলেজ, আপনি জেনে থাকবেন হয়তো, জাহাঙ্গীরপুর কলেজটা মানে রাজবাড়ির উপর প্রতিষ্ঠিত হয়। ওকে, আমরা মূল ঘটনায় চলে আসি একদম। হ্যাঁ, তো আমরা যখন ওদের বাসায় গেলাম, তো ওদের বাসায় একজন কেয়ারটেকার, তো ওর নাম হচ্ছে মধু কাকা। সাধারণ যেহেতু মধু কাকা বলতেন, সেটা আমরা মধু কাকাই বলি। তো মধু কাকা আমাদেরকে বলছিলেন যে বাবা তোমরা এখানে আসছো, তোমরা যেন মানে এই বাড়ি থেকে বের হওয়ার পরে মানে এত রাতে আমাকে ছাড়া বের হবা না, বা সাধনকে নিয়ে যাবা। তো যথারীতি রান্না বান্না মানে ব্যবস্থা করা হলো, মধু কাকা আমাদের হেল্প করলেন। তো আমার ফ্রেন্ড রাজিন ও রান্না তুলে দিল আর কি, ও খুব ভালো পাকাইতে পারে। তো তারপর আমরা যখন খেতে বসবো তখন কিছু আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। একটা হলো ওদের ওখানে অনেক বাদুড় দেখলাম। সাধারণত ওদের বাসায় কোনো বাদুড় ছিল না। ইভেন ওদের বাসায় একটা সাদা বিড়াল ছিল, কিন্তু আমরা দেখছি কালো বিড়াল, এবং বিড়ালটা কাঁদতেছিল। তো আমরা যথারীতি খাবার দাবার পরে মানে সবাই আড্ডায় বসে গেলাম সব ফ্রেন্ডরা। তো এরপর কি হলো যে বিপন নামে আমাদের একটা ফ্রেন্ড আছে, ওর মানে আদি বাসা হচ্ছে শিবগঞ্জে, মানে ওর কাকারা এখনো থাকে ওখানে। তো বিপন বলল যে দোস্ত আমাকে একটু কাকার বাসায় মানে রেখে আয়। তো অনেকদিন দেখা হয় না, তো আমরা রাখতে গেছি। তো অত রাতে সাধারণত 12:30টার দিকে সবাই ঘুমিয়ে গেছে, কারণ 7টা-8টার পরেই ওই এলাকায় কেউ জেগে থাকে না, এরকম অবস্থা। তো আমরা অনেক নক করার পরও দরজাটা খুললো না কেউ। তখন বিপনকে নিয়ে আমরা আবার সাধনদের বাসায় চলে আসলাম। তো আসতেই ওই জমিদার বাড়ির যেখানে ধ্বংসাবশেষ, ওখানে একটা জিনিস লক্ষ্য করলাম, একটা বৃদ্ধ মহিলা ওখানে দাঁড়াই আছে। তো আমার আরেকটা ফ্রেন্ড রাজিন, ওর গায়ে হচ্ছে চাদর ছিল। তো রাজিন বলল যে বুড়িমা আপনি চাদরটা নেন, আপনাকে ঠান্ডা লাগতেছে হয়তো। তো ওই বুড়ি কোনো কথাই বললো না ওখানে। তো আমি আর রাজিনকে টান দিলাম, দিয়ে বললাম যে দোস্ত তাড়াতাড়ি চলো। তো আমরা যথারীতি রুমে পৌঁছালাম। তো রুমে যাওয়ার পরে তো সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এক রুমে থাকবো, ঢালা বিছানা করা হয়েছে। তো এরকম সময় আমরা সবাই শুয়ে বসছে, মানে ঘুম আসতে আসতে এরকম একটা ভাব, মানে ঘুম চলে আসছে। তো এইরকম সময় মনে হলো যে কারো কেউ আমাদের ডাকতেছে। তখন উঠলাম, উঠে দেখি মধু কাকা আমাদের ডাকতেছে। তো বলছিলাম, তো আমার এক ফ্রেন্ড বললো যে কাকা আপনি এত রাতে ডাকতেছেন। তো বলছে বাবা তোমরা কি কেউ খেজুরের রস খাবা? তো আমি বললাম যে কাকা এত রাতে খেজুরের রস? তো বলতেছে যে মানে গ্রামে আসছো, খেজুরের রস খাওয়ার তো সময় এখনই আসল টেস্টটা পাবা, সকালে তো অনেক দেরি হয়ে যাবে আর কি। তো আমরা লোক সামলাইতে পারলাম না, যথারীতি আমরা চলে গেলাম কাকার সাথে। তো আমরা যখন বাঁধের উপরে গেলাম তখন বেশ কয়েকটা খেজুরের গাছ দেখতে পেলাম। তার মধ্যে একটা গাছ অনেক উঁচু, মানে অনেক দূর থেকে গাছটা দেখা যায় আর কি। তো কাকা বললেন যে তোমরা দাঁড়াও বাবা, আমি রসটা নামাই হারি। কাকা এত দ্রুত গাছে উঠলেন আর নেমে গেলেন হাড়ি নিয়ে, মানে সবকিছু মনে হলো যে চোখের পলকে ঘটতেছে, এরকম একটা ঘটনা। তারপর তো আমার একটা ফ্রেন্ড ছিল বেশ পরহেজগার টাইপের, মানে ওকে নামাজ কালাম সবসময় পড়ে। তো ওকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এটা কি সম্ভব এত দ্রুত একজন মানুষ এত উপরে উঠবে আবার নামবে? তখন বলছে যে এই নিয়ে কথা বলো না, চুপ থাকো। তখন যথারীতি আমরা রস খেয়ে আমরা আবার এসে রুমে এসে যখন ঘুমাবো, তখন ওই এলাকায় বাঁধের ধারে বার্নির মেলা বসে।
তো ওখানে একটা বালুর প্রান্তর নামে একটা মানে জায়গা আছে, মানে একটা জিনিস আছে যেখানে বর্ষার সময় যখন বন্যার পানি ওঠে, তারপর পানিটা নেমে গেলে মানে এরকম শীতের সময় ওই জায়গা থেকে পানি ঝরে, ঝর্ণা, ন্যাচারাল ঝর্ণার মতো। তো বলতেছে চলো বাবা ওইটা দেখে আসি, তোমাদের দেখাই নিয়ে আসি, কালকে তোমরা চলে যাবা। তো বললাম যে কাকা এত রাতে যাবো না। তো আমার ফ্রেন্ড বলছে না এত রাতেই দেখবো জ্যোৎস্নার আলোতে কেমন লাগে। তখন আমরা যথারীতি কাকার সাথে গেলাম, কাকাকে অনুসরণ করলাম। তো আমার আরেকটা ফ্রেন্ড মিলন আর সাদ্দাম, ওরা হচ্ছে পরের দিন রাজশাহী যাবে। তো ওরা কাকাকে বলছিল যে কাকা ফজরের নামাজের পরে বা আগে আমাদেরকে ডেকে দেন। আচ্ছা। তো যাই হোক আমরা তো ওদেরকে বললাম যে তোরা যাবে কিনা, হচ্ছে না আমরা ঘুমাবো, কালকে সকালে উঠে যেতে হবে। তো ওরা থাকলো আর আমরা গেলাম। তো আমরা যখন গেলাম তখন দেখি যে একটা কুকুর, কয়েকটা কুকুর ছানা নিয়ে, প্রায় 10 থেকে 12টা কুকুর ছানা নিয়ে আমাদের সামনে দিয়ে চলে গেল। মানে আমি তখন অবাক হলাম যে একটা কুকুর সর্বোচ্চ মানে 6 থেকে 8টা আমি দেখছি, কিন্তু 10 থেকে 12টা মানে কুকুর ছানা আমি কখনো দেখিনি, মানে একটা কুকুরে। তারপর যেটা খেয়াল করলাম যে পাশে শ্মশান ছিল, শ্মশানে মানে আগুন জ্বলতেছিল। তো সাধারণত মরা লাশ পোড়ানোর পরে হয়তো ধ্বংসাবশেষ যে মানে কাঠগুলো ছিল সেগুলো পুড়তেছিল হয়তো। তারপর একটু ভয় ভয় লাগতেছিল, আচমকা সবকিছু ঘটতেছে। তারপর সবচেয়ে যেটা অবাক লাগছে সেটা হলো আমরা যখন সবাই ওইসব বালুর প্রান্তর দেখতেছিলাম, এরকম সময় দেখি যে আমাদের মানে চাঁদের আলোতে আমাদের সবার ছায়া দেখা যাচ্ছে, বাট ওই মধু কাকার ছায়া দেখা যাচ্ছে না। আচ্ছা। তো আমি আমার ওই ফ্রেন্ডকে বললাম যে মানে নামাজ কালাম পরে অল টাইম, তো ওকে বললাম যে কি ব্যাপার এরকম কেন হচ্ছে, ওনার তো ছায়া দেখা যাচ্ছে না। তো বলছে যে যাই হোক তুমি চুপ করে থাকো, কিছু বলো না, ভয় পেও না। তো অনেক মানে শক্ত হয়ে থাকলাম। তারপর ভয় লাগতেছিল, কারণ ওইরকম একটা জায়গায়, খোলা জায়গায়, নদীর ধার, তার মধ্যে মানে ওটাই কেমন যেন বিস্ময়কর যে সবার ছায়া দেখা যাচ্ছে, ওনার কেন যাচ্ছে না। এমন সময় আমার যে ফ্রেন্ড মিলন, সাধন, এরা মানে বাঁধের উপর থেকে আমাদেরকে ডাকতেছে, বলছে তোমরা এখানে কেন। তখন আমি বললাম যে তোরা এখানে আসছিস কেন, আমরা বালুর প্রান্ত দেখতে আসছি মধু কাকার সাথে, তোরা যা ঘুমা যা, তোরা তো আসবি না বলছিস। তো বলছে মধু কাকাকে কই পাইলি তোরা? তো বলছে, আমি বললাম যে মধু কাকা তো আমাদের সাথে। তারপর বলছে না মধু কাকা আমাদের, ওরা বলতেছে মধু কাকা আমাদের সাথে। তারপর আমি তাকায় দেখি যে মধু কাকা নাই, আমরা 6 জন দাঁড়ায়। তারপর খেয়াল করলাম যে মধু কাকা হচ্ছে ওদের সাথে। আচ্ছা। মধু কাকা যখন ওই ফজরের নামাজের আগে ওদেরকে ডাকতে গেছে তখন দেখছি তখন দেখছে যে আমরা নাই। তো এইরকম সময় ওদেরকে জিজ্ঞেস করছে, তখন ওরা বলছে যে কাকা আপনি তো ওদেরকে রস খাওয়াইতে নিয়ে গেলেন, বালুর প্রান্ত দেখাইতে নিয়ে গেলেন, ওরা কই? তখন মধু কাকা বলছে আমি তো বলছি যে সাধনকে ছাড়া কোথাও যাবা না, বা আমাকে মানে ছাড়া কোথাও যাবা না। তখন মানে ওরা আমাকে তখন আমাদেরকে খুঁজতে আসছিল, আমাদেরকে পেয়ে যায়। এবং আমি তখন, আমরা তো সবাই মানে স্তব্ধ হয়ে গেছি যে এটা কি ঘটতে যাচ্ছিল। খুবই স্বাভাবিক যে এরকম কাকা হারাই গেল। তারপর দেখি কাকা ওদের সাথে, মানে আমরা তো ভয়ে মানে এখনো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার না, তবে পরে কিছু ইনফরমেশন পাইছিলাম। যে ইনফরমেশন হলো এরকম যে ওই ধ্বংসাবশেষ যে মানে জমিদার বাড়িটা ছিল, ওখানে নাকি 2টা মানুষকে মানে কর দিতে পারে নাই, এই কারণে ফাঁসিতে ঝুলায় মারা হয়েছিল, এবং তাদের অতীত আত্মা নাকি এখনো ওই এলাকায় মানে এরকম ভাবে ঘুরে বেড়ায়। এবং মানুষকে কি মারে না? মানুষকে মারে না, মানে তারা তো ইয়ে করে নাই আসলে, মানে এরকম ভাবে ভয় দেখায় আর কি। এনিওয়েজ, আমরা এই যে ঘটনাটা শুনলাম, এরকম টাইপের একটা ঘটনা আমার কাছে আরো একজন পাঠিয়েছেন, অনেক দূর থেকে এই ইমেলটি পাঠিয়েছেন, আমি পড়তে চাচ্ছি। যে এই ঘটনাগুলো আসলে অনেকটা এরকম মানে কি বলবো যে অবিশ্বাস্য শোনায়, কিন্তু এই ঘটনাগুলোর কয়েকটা ইমেল আমার কাছে আছে, তার মধ্যে আমি একটা পড়ছি। ইনফ্যাক্ট নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজ রাজশাহী থেকেও আমাকে এইরকম ধরনের একটা ঘটনা পাঠিয়েছেন সাদ। আর একটা ঘটনা পাঠিয়েছেন এই টাইপেরই ঘটনা আমাকে লিখেছেন যে রানা ফ্রম ইটালি, এবং তিনি বলছেন যে আমি ভূত এফএম-এর একজন রেগুলার লিসনার, আমি লাইফে কয়েকটা ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স আছে যা এখনো আমাকে পীড়া দেয়, পসিবল হলে আপনি শোনাবেন। দর্শক শ্রোতা, ঘটনাতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর প্রতিদিন আজ রাসেল ভাইয়ের কণ্ঠে ভূত এফএম শোনার জন্য এই চ্যানেলটি আপনারা তো সাবস্ক্রাইব করবেনই। আপনারা তার মধ্যেই জানেন এই চ্যানেলের মাধ্যমে বাছাইকৃত ভূত এফএম এপিসোডগুলো এক এক করে ধারাবাহিকভাবে কয়েকটা এপিসোড তুলে ধরা হয় প্রতিদিন আপনাদের মাঝে রাত 10টায়। তো চলুন চলে যাই ঘটনাতে।
এবং তারপরে তিনি রানা বলছেন যে আমি রানা ফ্রম ইটালি। ঘটনাটা বলার আগে একটা কথা বলতে ইচ্ছে করছে যে যাদের লাইফে এইসব অ্যাক্টিভিটিস হয়নি তারা অনেক ব্যাড টেনশন থেকে ফ্রি আছেন। যাই হোক, আমি যে ফ্ল্যাটে থাকতাম সেটা তার বস এবং তার বসের নাম হচ্ছে ফ্রান্সিসকো, এবং তিনি বলছেন যে তার ফ্ল্যাট ছিল এবং সে আমাকে অনেক লাইক করত বিধায় ওই ফ্ল্যাটটা আমার ওপর ছেড়ে দিয়েছিলেন। আমি 2009 সেপ্টেম্বরে ওখানে শিফট করি এবং ফ্ল্যাটটা অনেক বড়, আমি জাস্ট একটা বেডরুম ইউজ করতাম আর পুরো ফ্ল্যাটটি ফাঁকা ছিল। 12 থেকে 15 দিন পর আমি একেবারে শেষের রুমগুলোতে গভীর রাতে প্রায় কাঠ ভাঙার শব্দ পেতাম, যা অনেক জোরালো, এবং আমি জাস্ট ইগনোর করতাম। বলে রাখি আমার বসের ওয়াইফ মারিয়া চেক রিপাবলিকের সিটিজেন ছিল এবং সে প্রতি বছর 2 মাস অন্তর অন্তর ইটালি আসতো এবং 1 মাস থাকতো। সেদিন ছিল 22 ডিসেম্বর 2011। বড়দের এবং বরাবরের মতো মারিয়া আসলো এবং তখন ছিল সন্ধ্যা 7টা। আমি তাকে ওয়েলকাম জানালাম, বাট তার মধ্যে একটু পরিবর্তন দেখলাম। সেটা হলো যে এর আগে যখনই সে আসতো আমার সাথে অনেক কথা বলতো, জার্নি কেমন হলো সব জানাতো, যা কখনো মিস হতো না। বাট সেদিন সে কোনো কথা না বলে গেস্ট রুমে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। আমি মনে করলাম যে জার্নি করে এসেছে, অনেক টায়ার্ড, আমি তাকে ডিস্টার্ব করলাম না। কয়েক ঘন্টা পরেও যখন সে বের হচ্ছিল না তখন আমি তাকে ডাক দিলাম এবং কয়েকবার তাকে ডাক দিলাম। তখন রাত 11টা থেকে 11:30 মিনিট হবে, বাট কোনো রেসপন্স পেলাম না। আমিও কিছু না বলে ঘুমোতে চলে গেলাম। সকাল 8টার দিকে আমার ঘুম ভেঙে গেল। আমি ফ্রেশ হয়ে মারিয়ার গেস্ট রুমে গেলাম এবং গিয়ে দেখি আমার বস একটা চেয়ারে বসে ঘুমাচ্ছে। This track was downloaded from FusionBD.com. আমি তাকে ডেকে বললাম যে মারিয়া কোথায়? সে বলল হয়তো আশেপাশে কোথাও আছে। আমি পুরো ফ্ল্যাট খুঁজে মারিয়াকে না পেয়ে বসকে জানালাম। সে বলল মেবি মর্নিং ওয়াকে বের হয়েছে। আমিও মনে করলাম যে হতে পারে। ঘটনাটা ঘটলো ঠিক সকাল 9টার দিকে। বাসার TNT নাম্বারে একটা কল আসলো মারিয়ার বাড়ি থেকে এবং মারিয়ার মেয়ে ওপাশ থেকে কিছু বলতে গিয়ে কান্না করে ফেললো এবং আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। যা শুনলাম সেটা শুনে আমি ভয়ে মাটিতে পড়ে গেলাম এবং আমার বস আমাকে বলল যে কি হয়েছে। আমি লাইন পাস করলাম এবং তাকেও কাঁদতে কাঁদতে বলল যে মারিয়া গতকাল রাতে হার্ট অ্যাটাক করে মারা গেছে এবং সকাল 8টায় তার মৃতদেহ ঘর থেকে বের করে আনা হয়েছে। এবং সে আমাকে বলল যে তাহলে রাতে যে মারিয়া ছিল, যেহেতু সকাল 8টার সময় ডেড বডি পাওয়া গেছে ঘর থেকে, তাহলে যে মারিয়ার সাথে রাতের বেলায় দেখা হয়েছিল সেই মারিয়াটা কে ছিল। এবং এই ঘটনার পরে 10 জানুয়ারি তিনি দেশে চলে আসেন। এরপরেও তিনি বলছেন যে আমার লাইফে আরেকটা ঘটনা ঘটেছে, আশা করি সেই ঘটনাটাও আমি পাঠাবো এবং আশা করি আমরাও সেটা পড়বো। এবং এরকম অদ্ভুত ঘটনা ঘটে কিন্তু, যে মৃত মানুষ, আমরা এর আগেও এরকম ঘটনা শুনেছি, মৃত মানুষের সাথে হঠাৎ করে দেখা হয়ে যায় খুব অস্বাভাবিক কোন একটা কারণে। আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, সেই গেস্টের ঘটনা আমরা শুনবো। তার আগে আমরা কিছু SMS পড়বো। মাহমুদ সজীব আমাদের SMS করেছেন, রনি আমাদের SMS করেছেন আকিব হিমন বরিশাল থেকে, SMS করেছেন দিগন্ত সিদ্দিক আমাদেরকে রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি তাফুর, বলছেন রাসেল ভাই কেমন আছেন, এবং তিনি বলছেন যে ভৌতিস টিম কোথায়। ভৌতিস টিম ডেফিনেটলি কিছুদিনের মধ্যে জয়েন করবে আমরা আশা করি। চট্টগ্রাম থেকে আমাদেরকে কিডন্যাপার ফয়সাল বলছেন আর কয়টা SMS পাঠাবো। না, আপনার SMS কয়টা পাঠাবেন তা আমি বলতে পারছি না, কিন্তু আপনার SMS-টা আমি পড়ে ফেলেছি এটুকু বলতে পারি। তানভীর আমাকে লিখেছেন যে আমার বোন মা একসাথে বারান্দায় বসে বসে ভূত FM শুনছি, আজকের কাহিনীগুলো জোশ হচ্ছে। আর পিঙ্কি আমাকে লিখেছেন যাত্রাবাড়ির ওয়াবদা কলোনি থেকে যে আমি ভূত FM শুনছি, অনেক পছন্দ করি। রাসেল চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে লিখেছেন ভাইয়া আমি আপনার সঙ্গে আছি। সিলেট থেকে মৌমিতা লিখেছেন আই লাইক ভূত FM। তাসিন গোপালপুর লালপুর থেকে আমাদের SMS পাঠিয়েছেন। নওরিন শর্মা, নিশু মাহি রিমা সিলেট থেকে লিখেছেন। এছাড়াও আমাদেরকে রনি আমাদের SMS করেছেন, স্টুডেন্ট অফ বুয়েট তাই লিখেছেন এবং তিনি বলছেন আমি একা শুনছি তাই অনেক মজা পাচ্ছি। উর্মি আমাদের লিখেছেন এবং উর্মি বলেছেন যে মিরপুর থেকে ভাইয়া ভূত FM শুনতে অনেক ভালো লাগে, পুরো সপ্তাহ ভূত FM এর জন্য ওয়েট করি। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি এটার আরো বেশি এপিসোড বাড়ানোর সম্ভাবনা বাড়বে এবং সেই ঘটনাগুলো অবশ্যই খুব ভালো হতে হবে। শিপলু আমাদের লিখেছেন যে তিনি হচ্ছে ভূতের একমাত্র বউ। আচ্ছা, আমাদেরকে তিথি বিথি জয় মুক্তা SMS করেছেন খুলনা থেকে। ইমরান ঢাকা থেকে SMS করেছেন। আমি আপনার কাছে চলে আসি এবং আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যালো লিসনার্স, আমি আকিব,
আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। ওকে, আপনার ঘটনায় চলে আসি একদম সরাসরি, যেহেতু সময় খুব কম, আমরা সরাসরি ঘটনায় চলে যাব। প্রথমে থ্যাংক ইউ রাসেল ভাইকে যে আমাকে এখানে আনার জন্য। আর রাসেল ভাই, আমি তখন খুব ছোট ছিলাম, আমার বাবার ফ্রেন্ড একটা নতুন বাসা ভাড়া নেয়, এটা ছিল রামপুরাতে। আচ্ছা। ওইখানে একটা বাসার পাশে ছিল আপনার একটা একটা ঝিলটার মধ্যে নর্দমা, ওইটার মধ্যে ময়লা ফেলতে ফেলতে ভরে ফেলছে। আচ্ছা। আর বিল্ডিংটাও ছিল ঝিলের উপর, তারা 4 তলা ভাড়া দেয়। আঙ্কেল অবশ্য ওই বাড়িটার সম্বন্ধে কিছু জানতো না, সে ভাড়া কম দেখে ওই বাড়িটায় উঠে পড়ছে। আঙ্কেল জব করতো, তাই সপ্তাহে তাকে 4 দিন বাইরে থাকতে হতো। আচ্ছা। সো একদিন হঠাৎ করে তার ছেলে দেখে যে জানলা দিয়ে মানে একটা বিশাল ভয়ঙ্কর একটা মেয়ে আকৃতি, তার পা হচ্ছে নিচে আর তার মাথা হচ্ছে 6 তলার উপরে, তাকে ডাকছে। এবং সেই কথাগুলো দেখে তার মাকে জানায়, কিন্তু তার মা বিশ্বাস করতে চায় না, বলছে যে ছেলে হয়তোবা ভুল দেখছে, বাচ্চা মানুষ, তার কথা তো বিশ্বাস করা যায় না। সো আন্টি বিশ্বাস না করে সে একদিন হঠাৎ করে দেখে যে তার ঘরে কে জানি নক করছে। নক করার পর সে দরজা খুলে দেখে যে কেউই না। ঠিক সেই সময় একটা জোরে চিৎকার, বিকট একটা আওয়াজে। সো আন্টি ভয় পেয়ে দরজাটা লাগিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই তার টয়লেট থেকে এমন একটি বাজে গন্ধ বের হচ্ছে যেটা মানে সহ্য করার মতো না। সো আন্টি এত পানি ঢাললো, কিন্তু কিছুতেই মানে গন্ধটা দূর হচ্ছে না। তারপর ঠিক এমনিতেই গন্ধটা মানে চলে গেছে। আচ্ছা। তখন ছিল কারেক্ট 12টা। আন্টি খেয়াল করে দেখছে একদিন। তারপর আন্টি এই ভয়ে আন্টি একদিন আমাকে মাকে ফোন করে বলে সবকিছু জানায় যে ভাবি এই হয়েছে। সো মা সাথে সাথে আমাকে নিয়ে আন্টির বাসায় চলে যায়। চলে গিয়ে সো আমরা সেদিন আন্টির বাসায় থাকি। থেকে মার ওই দিন আমরা ঘুমাই না, ওই দিন আমরা সবকিছু মানে রাতে আমরা মানে ঘুমানোর ভান করে সব জেগে থাকি, দেখবো কি হয়। তখন আমিও ছোট ছিলাম, মা বলছে আমাকে যে তুমি ঘুমিয়ে পড়ো, কিন্তু আমি ঘুমাতে চাইনি। আমি চিন্তা করেছি যে একটা এক্সাইটিং একটা ব্যাপার যে আমি দেখবো, ভূত দেখবো। তখন আমি খুব ছোট, তখন দেখলাম যে এটা সত্যি যে একটা কালো করে কুচকুচে কালো সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে তাকে ডাকছে। সো এটা আপনি নিজের চোখে দেখেছেন? এটা আমি নিজের চোখে দেখেছি। দেখার পর তো আমি তো ভয়ে মানে আমার সাথে সাথে জ্বর এসে পড়েছে। সকালবেলা মা উঠে আন্টিকে বলে যে তোমাদের এই বাসায় থাকার দরকার নেই, তোমরা আমার সাথে চলো, আমার বাসায় থাকবে যতদিন আর অন্য বাসা না পাও। পরে আন্টি রাজি হলো। এই মুহূর্তে আঙ্কেল চলে আসছে। আঙ্কেল চলে এসে আঙ্কেল বললো যে আঙ্কেলকে আন্টি সব খুলে বললো, মাও বলছে। পরে আঙ্কেল বললো, আঙ্কেল বিলিভ করেনি, আঙ্কেল বলছে আর এগুলা আঙ্কেল তাও আবার ভূতের ব্যাপারে কিছু বিশ্বাস করে না। সো আঙ্কেল তারপর বললো কিছু হবে না, আমি আমার ইয়াতে থাকি। পরে আমরা চলে আসলাম আমাদের বাসায়। পরে আন্টি একদিন দেখলো হঠাৎ করে মানে ঘুমের মধ্যে, যে ঘুম থেকে উঠে দেখে কি যে তার ছেলেটার মানে জানলা দিয়ে কি জানি টেনে বাইরে এক পা বের করে নিয়ে গেছে। এটা দেখে আন্টি ভয় পেয়ে গেছে। তখন আঙ্কেল ছিল না বাসায়। আন্টি এটা দেখে ভয় পেয়ে বাচ্চাটাকে মানে ধরে বুকে জড়িয়ে বেহুশ হয়ে গেছে। সো এই কথা আঙ্কেলকে জানায়। সো আঙ্কেল আবার তাড়াতাড়ি করে বাসায় চলে আসে। চলে আসার পর ওই দিন আঙ্কেল আর বাইরে যায় না। কিন্তু এই মুহূর্তে রাতের বেলা আন্টি তারপর আবার এই হুজুর ডাকে, মানে যাকে ওঝা, মানে যে ভূত ঝাড়ায়। সো ওঝা এসে সো বাচ্চাটাকে একটা তাবিজ দিয়েছে, যে বলছে এটা সাথে রাখতে, তাহলে আর এরকম আর কিছু হবে না। আন্টি মানে বাচ্চাটার ডান হাতে বেঁধে দিয়েছিল, কিন্তু হঠাৎ একদিন মানে বাচ্চা খেলতে খেলতে তাবিজটা ফেলে দিয়েছে বা পড়ে গেছে, এরকম হবে একটা। তারপর আন্টি ওই দিন রাতে আঙ্কেলের ফোন আসছে, আঙ্কেল আবার বাইরে চলে গেছে। যাওয়ার পর তারপরে আন্টি দেখলো, তারপর ওই দিন এই তাবিজটা পড়ে যাওয়ার কারণে ওই বাচ্চাটাকে ওই যেই মানে এটাকে মানে মেয়েটা কালো কুচকুচে মেয়েটা বাচ্চাকে টেনে মানে জানলা দিয়ে ছিঁড়ে বের করে ফেলেছে রক্তাক্ত অবস্থায়। মানে এটা তো দেখে নাই, মানে দেখা গেল যে বাচ্চাটাকে টেনে বের করার চেষ্টা করা হচ্ছে, সেটা মানে এটা কি আন্টি দেখেনি, মানে এটা আমরা জাস্ট ইমাজিন করেছে যে বাচ্চাটা ছিঁড়া ছিল অর্ধেক, মানে বাচ্চাটার অর্ধেক ছিল মাটিতে আর অর্ধেক ছিল বিছানার উপরে রক্তাক্ত অবস্থায়। এটা কোনো মানুষের পক্ষে আসলে মানুষের পক্ষে অস্বাভাবিক ব্যাপার। আর কি করে সম্ভব হবে? দরজার মানে ভিতরে তো কেউ ছিল না, দরজা লাগানো ছিল একদম। দেন তারপর হয়েছে কি, এটা দেখে আন্টি আবার একটা অবিশ্বাস্য একটা ব্যাপার যে আন্টি সাথে সাথে মানে টয়লেটে আন্টি মানে যখন এই লাশটা উদ্ধার করা হয় তখন আন্টির লাশটা পাওয়া গেছে টয়লেটের মধ্যে, টয়লেটের বাইরে থেকে দরজা বন্ধ করা ছিল এবং আন্টি ভিতরে মানে উল্টো হয়ে কমেটের মধ্যে মাথাটা দেওয়া ছিল তার। সে এভাবে তাকে মানে মৃত্যুবরণ করেছে। পরে পোস্টমর্টম করে ধরা পড়ে যে তার হার্ট অ্যাটাক করেছিল আর এবং তার ঘাড়ের রক্তটা ছিঁড়ে গেছে। আর বাচ্চাটার ওই অর্ধেক তো ওইটা যখন আমরা শুনি তখন সাথে সাথে যাই যে বাচ্চাটার কাহিনীটা দেখে মানে এরকম ভয় পেয়েছে আমি। ওই গত মানে 1 সপ্তাহ আমি ঠিক মতো খেতে পারিনি।
মানে এত ভয় পেয়েছিলাম। তারপর আস্তে আস্তে মানে পরিবেশ খুব হতে থাকে। দেন পরবর্তীতে আঙ্কেল এই ব্যাপারে কি হয়েছে কাহিনীটা জানার জন্য যে কি হয়েছিল, তখন আমারও একটু ছিল, মা তারপরে বাড়িওয়ালার বাসায় গিয়েছিল। বাড়িওয়ালা অ্যাকচুয়ালি ওই বাসায় থাকতো না। ওই ঘটনাটা ঘটেছিল যে এই রাতের বেলা 12টার সময় যে একটা চিৎকার দিত, এই চিৎকারটা ছিল বাড়িওয়ালার মেয়ে একদিন হঠাৎ করে রাতে, মানে তখন ছিল রাতের কখনো এটা কেউ বলতে পারে না, কিন্তু রাতের বেলা বাড়িওয়ালার মেয়েটা এই একা ছাদের উপর চলে যায়। ছাদের উপর চলে যাওয়ার পর তারপর হঠাৎ করে একটা চিৎকার আওয়াজ পায়। তারা সবাই দৌড়ে যে দেখে যে বাড়িওয়ালার মেয়েটা নিচে পড়ে মানে কাটা তারের বেড়ার সাথে জড়িয়ে রয়েছে, মারা গেছে। দেন এটা দেখে তো সবাই তারপরে ওই 4 তলায় আর কেউ থাকে না, বাড়িওয়ালারা করেছে ওই বাসা থেকে চলে গেছে।